Glacial processes. Glacier is known as river of ice. গ্লেসিয়ারকে আমরা বরফের নদী বলে থাকি, river of ice. The moving mass of ice downslope under the impact of gravity is called glacier. প্রকৃতপক্ষে যখন অভিকর্ষের টানে বরফ কোনো পাহাড়ের ঢাল থেকে নিচে নেমে আসে, সেই নেমে আসা বরফের যে চাই তাকে বলা হয় গ্লেসিয়ার। তবে সবসময় কনসেপ্টটা যে এরকমই হবে সেটা নয়, কারণ গ্লেসিয়ারের ক্লাসিফিকেশন আছে। পিডমন্ট গ্লেসিয়ার হতে পারে, মাউন্টেন হতে পারে, আবার কন্টিনেন্টাল গ্লেসিয়ার হতে পারে, বা ভ্যালি গ্লেসিয়ার নাম দেওয়া হয়। Therefore, landscape development by glacier is very different from the process of other geomorphic agent. At present, about 10% of the earthland area is covered by glacier. তাহলে বর্তমানে পৃথিবীর কত শতাংশ এলাকায় গ্লেসিয়ারের ক্ষয়কার্য সম্পন্ন হয়? 10 to 11%, 10 থেকে 11% এলাকায় গ্লেসিয়ারের যে ইরোশনাল প্রসেস সেটা আমরা দেখতে পাই। An estimated 7% of the all erosion is being done by glacier. এবং টোটাল জিওমরফিক এজেন্ট এন্টায়ার আর্থের উপরে যেভাবে ল্যান্ডস্কেপ ডেভেলপমেন্ট করে তার মধ্যে মাত্র 7% গ্লেসিয়ার দ্বারা হয়ে থাকে। 70%-এর বেশি ল্যান্ডফর্ম ডেভেলপমেন্টে অংশ নেয় কিন্তু ফ্লুভিয়াল প্রসেস বা নদী। নদীর পরে যেটা থাকে সেটা হচ্ছে এওলিয়ান প্রসেস, যদিও সেটা ড্রাই রিজিয়নেই একেবারে লিমিটেড, আর বাকি যেটা থাকছে সেটা হচ্ছে গ্লেসিয়ার। Overall, 96% of the glacier ice, however, occur in Antarctica and Greenland. আবার টোটাল গ্লেসিয়ার যে আইস বা বরফ তার 96% কোথায় রয়েছে? উচ্চ অক্ষাংশে, মানে হাই ল্যাটিটিউডে রয়েছে, উচ্চ অক্ষাংশে, কিন্তু অধিক উচ্চতাতে নয়। উচ্চ অক্ষাংশ মানে হচ্ছে যেখানে ল্যাটিটিউডের ভ্যালু বেশি, প্রায় ধরো 88 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, কিন্তু ওখানে গ্লেসিয়ার ভূপৃষ্ঠেই পাওয়া যায়। আমাদের যেমন ক্রান্তীয় অঞ্চলে গ্লেসিয়ারের দেখা পেতে গেলে আমাকে মাউন্টেনের উপরে উঠতে হবে, এটাকে বলা হয় ল্যাপস রেট এফেক্ট। এখানে তুমি আর্থ সারফেসের উপরে গ্লেসিয়ার এত সহজে পাবে না, টেম্পারেচার বেশি, কিন্তু মাউন্টেনিয়াস এরিয়াতে আর্থ সারফেসের উপরেই গ্লেসিয়ার দেখা যায়। দ্য গ্রেটেস্ট থিকনেস অফ দ্য আন্টার্কটিকা আইস সিরিজ 4270, এবং পৃথিবীর সবচেয়ে বড় আইস শিট বা বরফের চাদর হচ্ছে আন্টার্কটিকা, যার টোটাল এক্সটেনশন প্রায় 4270 মিটার। Glacier develop in a region where snow accumulation exceeds melting. বলছে গ্লেসিয়ার সেখানেই ডেভেলপ করে যেখানে বরফ গলনের হারের তুলনায় বরফ জমা হওয়ার হারই বেশি, মানে যেখানে টেম্পারেচার সহজ কথায় বেশিরভাগ সময়ই 0 ডিগ্রির নিচে থাকে। The outer boundary of permanent snowfield called snow line. এবার এখানে একটা কনসেপ্ট আছে স্নো লাইন। স্নো লাইনের কনসেপ্টটা কিরকম দেখো, এখানে দেখতেই পাচ্ছ, এখানে যে লাইনটা রয়েছে এই লাইনটা হলো স্নো লাইন, যার উপরে দেখো সাদা সাদা বরফ দেখা যাচ্ছে, নিচে উদ্ভিদ ছিল তাই সবুজ দেখাচ্ছে। আবার দেখো এখানে সেম মাউন্টেন স্নো লাইনটা কিছুটা নিচে নেমে এসেছে। এখন স্নো লাইন এটা কিন্তু আপ ডাউন করে, আপ ডাউন মানে ওঠা নামা করে।
স্নো লাইন ওঠানামা করার পেছনে একটা কারণ আছে। আচ্ছা বলো তো, স্নো লাইনের উচ্চতা কোন সময় বেশি থাকে, উইন্টার নাকি সামার? স্নো লাইনের উচ্চতা কখন বেশি হয়, হাইট বা মাউন্টেনের উপরে যে স্নো লাইন থাকে, এই স্নো লাইনের উচ্চতা কোন সময় উপরে থাকে কোন সময় নিচে নামে? উচ্চতা কোন সময় বেশি থাকে? ধরো এটা একটা মাউন্টেন, ভালো করে বোঝো, সাংঘাতিক কনসেপচুয়াল এরর আছে, নাহলে এত ভুলভাল অ্যান্সার আসবে কেন? একটু আধটু না, সাংঘাতিক এরর আছে। ধরো এটা একটা মাউন্টেন, দেখবে যদি পাহাড়ি অঞ্চলে কোথাও বেড়াতে যাও শীতকালে, তুমি যে টাউনে থাকো ওখান থেকে কিছুটা দূরে গেলেই গ্লেসিয়ার পেয়ে যাবে। মানে এখানে গ্লেসিয়ার শীতকালে, যে গ্লেসিয়ারের সীমা সেটা নিচে থাকে, বা স্নো লাইন, এগুলোকে বলা হয় স্নো লাইন, অনেকটা নিচে থাকে, মানে খুব বেশি উঁচুতে উঠতে লাগে না, কাছাকাছি গেলেই গ্লেসিয়ার পাওয়া যায়। কিন্তু গ্রীষ্মকালে এই স্নো লাইনের উচ্চতা বাড়ে, উচ্চতা বাড়ে মানে অনেক ওপরে গেলে তবে গ্লেসিয়ার পাবো। যেমন যারা দেখবে ডিসেম্বর মাসে কোনো হিল স্টেশন, মানে দার্জিলিং এর সাধারণত বরফ পাওয়া যায় না, তুমি যদি সিকিম বেড়াতে যাও বা হিমাচল প্রদেশ বা কাশ্মীর বা উত্তরাখণ্ড, দেখবে যে টাউনে তুমি থাকছো হয়তো সেখানেই স্নোফল হচ্ছে অ্যাটলিস্ট, কিন্তু যদি মে জুন মাসে যাও, তোমাকে গাড়ি নিয়ে মাউন্টেনের ওপরে যেতে হবে, তবে তুমি গ্লেসিয়ার দেখতে পাবে। তাহলে কোন সময় গ্লেসিয়ারের উচ্চতা বা স্নো লাইনের উচ্চতা বাড়লো, এটাও তো একটা স্নো লাইন। তাহলে কোন সময় স্নো লাইনের উচ্চতা বেশি হলো, গ্রীষ্মকাল না শীতকাল? সামার সিজনে, সামার সিজনে উচ্চতাটা বাড়লো, কিন্তু উইন্টার সিজনে স্নো লাইন একেবারে আর্থ সারফেসের কাছাকাছিও চলে আসতে পারে। বোঝা গেল? এখন স্নো লাইনের আরো দুটো কনসেপ্ট হয়, পার্মানেন্ট অ্যান্ড ক্লাইম্যাকটিক। যে রেখার ওপরে বরফ কোনোদিনও গলে না, মানে শীত মানে গ্রীষ্মকাল আসলেও ধরো এই যে রেখাটা উপরের যে রেখাটা এখন দেখছো, এই রেখা থেকে কিন্তু রেখাটার ওপরে ওঠে না, মানে এর ওপরে সারা বছরই বরফ জমে থাকে। তাহলে যে রেখার উপর সারা বছরই বরফ জমে থাকে, যেখানে বরফ গলনা দেখা যায় না, এই স্নো লাইনকে বলা হয় পার্মানেন্ট। কিন্তু এই রেখার নিচে বরফ গলনের হার সিজনাল টেম্পারেচার কন্ট্রাস্টের উপর ডিপেন্ড করে। যখন দেখবে টেম্পারেচার বেশি, তখন স্নো লাইন উপরে থাকবে, আবার শীতকাল আসলে স্নো লাইন নিচে নেমে আসবে। তো এই স্নো লাইনের অবস্থান সময় অনুযায়ী পরিবর্তন হয়। দেখবে শীতকালে এখানে রয়েছে, আবার যখন স্প্রিং টাইম থাকবে এখানে চলে যাবে, গ্রীষ্মকালে আরো উপরে উঠে যাবে। এই স্নো লাইন গুলোকে বলা হয় ক্লাইম্যাকটিক স্নো লাইন। ওকে, তাহলে স্নো লাইনের কনসেপ্ট দেখলাম, এখন সেটাই দেখানো হচ্ছে। দেখো এটা হচ্ছে তোমার সামার সিজনের ছবি দেখানো হয়েছে, যেখানে স্নো লাইন উপরে, কিন্তু এটা উইন্টার সিজনের ছবি, এখানে বরফ নিচের দিকে নামতে শুরু করছে বা আরো এক্সটেনশন বৃদ্ধি পেয়েছে। দ্য অল্টিটিউড অফ স্নো লাইন ডিক্রিজ উইথ ল্যাটিটিউড। আর একটা কথা বলা হচ্ছে যে স্নো লাইনের অল্টিটিউড, মানে ধরো এটা হয়তো ইকুয়েটর নিরক্ষীয় অঞ্চল, এখানে যদি স্নো লাইনের উচ্চতা 3700 মিটার বা 4000 মিটার হয়, ধীরে ধীরে যত আমরা দুই দিকে মেরু অঞ্চলের দিকে যেতে থাকবো, এটা তো 0 ডিগ্রি, তারপরে ধরো 23.5 ডিগ্রি রয়েছে
আমি যদি মেজর ল্যাটিটিউড গুলো ধরি 66.5 ডিগ্রি এবং 90 ডিগ্রি ধরো, যখন 90 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড বা 90 ডিগ্রি সাউথ ল্যাটিটিউডে আসবো, এখানে গ্লেশিয়ার কিন্তু আর্থ সারফেসের উপর অর্থাৎ 0 মিটার উচ্চতাতেই, 0 মিটার উচ্চতাতেই কিন্তু গ্লেশিয়ার পাবো। এই গ্লেশিয়ার গুলোকে বলা হয় কন্টিনেন্টাল গ্লেশিয়ার। কিন্তু ইকুয়েটোরিয়াল রিজিয়নেও গ্লেশিয়ার পাওয়া যায়, যেমন চিম্বোরাজো মাউন্টেন বা ইকুয়েটরের উপরে যেসব পর্বতগুলো রয়েছে, হিমালয় পর্বত তুমি ট্রপিক্যাল রিজিয়নে বলতে পারো। এখানে যে গ্লেশিয়ার পাওয়া যায় এগুলো অল্টিটিউড এফেক্টের জন্য দেখা যায় বা নর্মাল ল্যাপস রেটের কারণেও দেখা যায়। ওকে, একটা টার্ম আছে দেখবে আইস সেলফ, হিমশৈল, যেখানে ধাক্কা লেগে ভারতবর্ষের যাত্রা করা প্রথম জাহাজ ডুবে যায় আটলান্টিক মহাসাগরে। তো সেই আইস সেলফ বা হিমশৈল, হিমশৈলের কনসেপ্টটা কিন্তু কিছুটা এখান থেকেই আসে। আর্থ সারফেসের উপর যখন গ্লেশিয়ার থাকে, তাহলে আর্থ সারফেসের পাশে তো ওশানও রয়েছে, ওশানের উপরের যে জল বা জলের যে স্তর, এটাও কিন্তু বরফে পরিণত হয়। এখানেও একটা কোশ্চেন আছে দেখবে, শুধুমাত্র কোন ওশানের আপার সারফেস বা টপ লেয়ার, শুধুমাত্র একটা ওশানের টপ লেয়ার, এটা হিমশৈল বা আইসবার্গ ফর্ম করতে পারে। নিচের লেয়ার রিমেন ওয়াটার থাকে বা রিমেন আন্ডার প্রেসারে থাকার জন্য জল কিন্তু বরফ হয় না। মাঝে মাঝে দেখবে সোশ্যাল মিডিয়া বা ডিসকভারিতে আইস ফিশিং এর একটা কনসেপ্ট দেখায়। কি দেখায় না, উপরে জল জমে বরফ হয়ে গেছে, তার নিচে দিয়ে মাছ যাতায়াত করছে। বিভিন্ন লেকের ক্ষেত্রে ওই ঘটনাটা দেখা যায়। এটা টপিক্যাল রিজিয়ন এতটা ভালোভাবে না দেখা গেলেও যারা একেবারে ক্লোজ টু ল্যাটিটিউড বা 90 ডিগ্রি অক্ষাংশের কাছে থাকে তাদের এটা ভালোই এক্সপিরিয়েন্স করে। তো তাহলে হিমশৈলের যে ফরমেশন, এটাও কিন্তু উচ্চ অক্ষাংশে সাধারণত দেখা যায়, নিম্ন অক্ষাংশে হিমশৈল দেখা যায় না। এ কারণে দেখবে সেই ক্লাস 9-10 থেকে একটা কনসেপ্ট পড়ানো হয় কি না, নিউ ফাউন্ডল্যান্ড। সেখানে কি হয় না, উষ্ণ গালফ স্ট্রিম আর শীতল ল্যাব্রাডর হ্রদ, মানে এই হচ্ছে আমাদের কানাডা, আর এখানে রয়েছে গ্রিনল্যান্ড, এটা হচ্ছে আমাদের গ্রিনল্যান্ড। তো গ্রিনল্যান্ডের পাশ দিয়ে এই যে কারেন্টটা আছে, এটা হচ্ছে কোল্ড কারেন্ট। ঠিক একইভাবে ইউএস এর ডান দিক দিয়ে নিচ দিক থেকে যে স্রোতটা ওঠে, এটা ওয়ার্ম কারেন্ট। আর এই ওয়ার এবং কোন কারেন্টের মিলন স্থল হচ্ছে কানাডার রাইট সাইডে ওই নিউ ফাউন্ডল্যান্ড, যেখানে ঘন কুয়াশা দেখা যায়। এখন এই এফেক্ট গুলো দেখবে ওখানে বলা হয় না যে মগ্ন চড়া তৈরি হচ্ছে, কেননা শীতল স্রোতের সাথে বাহিত যে হিমশৈল গুলো, সেগুলো গলে গিয়ে নাকি গ্যান্ড ব্যাংক, ডগার্স ব্যাংকের মতো কিছু কিছু ফিশিং গ্রাউন্ড ডেভেলপড হয়েছে কন্টিনেন্টাল সেলফের উপরে। তো যে হিমশৈলের কথা বলা হয়, আইস সেলফ বা আইসবার্গ, সেগুলো কিন্তু উচ্চ অক্ষাংশ বা হাই ল্যাটিটিউড থেকেই জলে ভেসে আসে। ওখানে ক্লেভিং হয়, হিমশৈলের যে বরফ সেগুলো ক্লেভিং হয়, ক্লেভিং হয়ে ওগুলো ভেসে আসে। তো কনসেপ্টটা হচ্ছে এটাই। নেক্সট, হাইট অফ স্নো লাইন ইন হিমালয়াস 3800 to 4800। এবার হিমালয়তে স্নো লাইনের উচ্চতা 3800 থেকে 4800 মধ্যে থাকে, এটাও ভ্যারি করে। তাহলে 4800 যে লেখা রয়েছে, এটা শীতকালে হয় না গ্রীষ্মকালে হয়? 4800 এটা কোন সময় দেখা যাবে তাহলে, সামার নাকি উইন্টার? এটা সামার সিজনে দেখা যাবে। খেয়াল রাখবে, এখান থেকে স্টেটমেন্ট থাকে, মাথা গুলিয়ে যাবে সব না হলে।
স্নো লাইন ইজ মাচ হায়ার নিয়ার দ্য ইকুয়েটর, আবার পরিষ্কার করে লেখা আছে দেখো, স্নো লাইন ইকুয়েটরের কাছে উচ্চতা বেশি, প্রায় 15,000 ফিট ফর এক্সাম্পল, দেন ইট ইজ নিয়ার দ্য পোল সি লেভেল অর 0 ফিট ইন অল্টিটিউড, 0 মিটার ইন অল্টিটিউড। অথচ এটাই যদি তুমি উচ্চ অক্ষাংশ দেখো, একেবারে আর্থ সারফেসের উপর, মানে যেখানে কোথায় ল্যান্ড সারফেস শেষ হয়ে গেছে, কোথায় সমুদ্র শুরু হয়ে গেছে বুঝতে পারবে না, উভয়ের উপর সমান হারেই বরফ জমে রয়েছে বা গ্লেসিয়ার ফর্ম করেছে। উচ্চ অক্ষাংশে এটাই হয়। কিছু কিছু টার্ম এখানে রয়েছে, অ্যাবলেশন, আগের দিনই বোধহয় তোমাদের এমসিকিউ সেশনে কোথাও একটা এই টার্মটা এসেছিল, অ্যাবলেশন। অ্যাকচুয়ালি অ্যাবলেশন হচ্ছে এই যে সিজন ওয়াইজ স্নো লাইন ওপর নিচে হচ্ছে না, এই বরফ গলে যাওয়ার কন্ডিশনকে বলা হয় অ্যাবলেশন। দ্য টার্ম অ্যাবলেশন মিন্স লস অফ স্নো এন্ড আইস বাই ইভাপোরেশন, বরফ যে গলে যাওয়া প্রসেসটাকে বলা হয় অ্যাবলেশন। স্নো লাইনের কনসেপ্ট আমি বলেছি। নেক্সট আরো একটা কনসেপ্ট বলছিলাম যে স্নো, দেখো স্নো 3 ধরনের সাধারণত হয়, এগুলো থেকেও ম্যাচিং আসে, এখান থেকে কোশ্চেন হবে ম্যাচিং। ফ্রেশ স্নো মানে যদি কখনো হিল স্টেশনে বেড়াতে যাও দেখবে স্নোফল হয়। এখন সদ্য পতিত ওই স্নোফল বা স্নোফ্লেক বলা হয় ওগুলোকে, ওর মধ্যে 90% এয়ার থাকে। যখন দেখবে মানে এরকম তো তুমি যে কোনো হিল স্টেশনে গেলেই মানে যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে যাও শিওর স্নোফল পেয়ে যাবে। মানে যদি তুমি ধরো সিকিম, শীতকালে সিকিম গ্যাংটক টাউনের ওপরে স্নোফল হয়, আর যদি মার্চ এপ্রিল মাসেও যাও তাহলেও তুমি গুরুডংমার লেকের আগে পেয়ে যাবে স্নোফল, বা ইয়ামথাম ভ্যালির পাশে পেয়ে যাবে, 0 পয়েন্টে পাবে। আবার এইদিকে ধরো ছাঙ্গু লেক, বাবা মন্দির, ওই যে রাস্তা রয়েছে না, ওখানেও তুমি কিছুটা আরো এগোতে থাকলেই দেখবে পেতে থাকবে। আইস গলে যাওয়ার পদ্ধতিকে অ্যাবলেশন বলে, সেটা ইভাপোরেশন হোক বা মেল্টিং হোক। হুম, ওই যে মেল্টিং প্রসেস ওটাকেই অ্যাবলেশন বলা হয়। তো এই সদ্য পতিত তুষার বা স্নো যদি দেখে থাকো দেখবে একদম ঠিক পেঁজা তুলোর মতো হয়, যেখানে তুমি পা দিলে দেখবে সঙ্গে সঙ্গে চেপে যাবে, কারণ এর মধ্যে 90% এয়ার থাকে আর 10% আইস থাকে। এক বছরের পুরানো স্নো, 1 ইয়ার্স ওল্ড, সেখানে 50-50 হয়ে যায়, 50% এয়ার 50% আইস। কিন্তু গ্লেসিয়ার যখন ফর্ম করে আরো পরে আলটিমেট দেখা যায় সেখানে মাত্র 15% এয়ার থাকে, 15%, আর 85% আইস। মানে এখানে কম্প্যাক্টনেস দেখবে। আইস মানে কি, যেমন সেই আমরা ছোটবেলায় আইসক্রিম খেতাম না, ওই ধরনের একদম শক্ত ফরমেশন, ওই ধরনের একটা হার্ড ফরমেশনকে বলা হয় আইস, যথেষ্ট শক্ত হয়। গ্লেশিয়ার যদি না দেখে থাকো, গ্লেশিয়ারের কনসেপ্ট বোঝানো যাবে না। দেখবে যদি মাউন্টেনিয়াস রিজিয়নে একটু উপরের দিকে যাওয়া হয় না, দেখবে যে রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চলছে তার দুপাশে একদম যেমন সেই আপেল কাটা হয় ওইভাবে দেখবে কেটে রাস্তাকে পরিষ্কার করা হয়েছে, ওগুলি হচ্ছে গ্লেশিয়ার। এবার রাস্তার পাশে থাকে বলে ওগুলোর ইরোশনাল অ্যাক্টিভিটি আমাদের চোখে পড়ে না, যখন ওটা ভ্যালিতে থাকবে না ওটা সাংঘাতিক হয়ে উঠবে। নেক্সট ফার্ন। ফার্ন কথার অর্থই হচ্ছে প্রিভিয়াস ইয়ার বা 1 ইয়ার্স ওল্ড বা গত বছরের। when density accumulated snow reach 0.5 it's called ফার্ন। ফার্ন it's a German term, এটাকে নেভে বলা হয় ফ্রান্সে, ফ্রেঞ্চ বা ফ্রান্সের নেভে বলা হয়। ফার্ন ইজ ফার্দার কম্প্যাক্টেড when density reach 0.85 called glacier, এবং ফার্ন থেকে গ্লেসিয়ার হতে গেলে ডেনসিটি কত হতে হবে, 0.85, মানে আইসের যে ডেনসিটি 0.85 না পৌঁছালে তাকে গ্লেসিয়ার বলা হয় না, এটা থ্রেশহোল্ড পয়েন্ট। নেক্সট দেখো টাইপ অফ গ্লেসিয়ার, এখান থেকেও কোশ্চেন হয়েছিল। 3 ধরনের গ্লেসিয়ার হয়। ফার্স্ট টাইপ হচ্ছে মাউন্টেন অর ভ্যালি গ্লেসিয়ার, যে ছবি দেখালাম, ধরো এখান থেকে যদি এখন দেখা যায় একটা বরফের চাই এভাবে উপর থেকে নামছে, এমন তো নয় মাউন্টেনের মধ্যে আটকে থাকবে, এটা ভ্যালির মধ্য দিয়েও নেমে আসে। এই গ্লেসিয়ারকে কি বলা হবে, এটাকে বলা হয় ভ্যালি গ্লেসিয়ার।
ভ্যালি গ্লেসিয়ারের সামনে যে জিভের মতো অগ্রভাগ, এটাকে বলা হয় স্নাউট। এটাকে বলা হয় স্নাউট। ভ্যালি গ্লেসিয়ারের মধ্যেই বাগসুন্ড এবং ক্রিভাসেস দেখা যায়। ভ্যালি গ্লেসিয়ারের মধ্যেই বাগসুন্ড এবং ক্রিভাসেস দেখা যায়। এবার ভ্যালি গ্লেসিয়ার এবং মাউন্টেনিয়াস এরিয়ার মধ্যে যে গ্যাপ, এটাকে বলা হয় র্যান্ডক্ল্যাফট। এই যে গ্যাপ তৈরি হয়েছে না, এই গ্যাপটাকে বলা হয় র্যান্ডক্ল্যাফট। নেক্সট টাইম পাবে এগুলো। তো তিন ধরনের যে গ্লেসিয়ার, তাহলে মাউন্টেন থেকে নেমে আসা গ্লেসিয়ার, যদি এটা মাউন্টেন এখানে ড্র করি, এই মাউন্টেন থেকে যে গ্লেসিয়ার এভাবে নেমে আসে, মাউন্টেনের উপরে থাকলে মাউন্টেনিয়াস গ্লেসিয়ার, ভ্যালিতে নেমে আসলেও সেটা ভ্যালি গ্লেসিয়ার। তো আলাদা তো আর নামকরণ করা যায় না, এই কারণে এটাকে দুটোকে একসাথে বলা হয় মাউন্টেন এন্ড ভ্যালি গ্লেসিয়ার। আর একটা হয় পিডমন গ্লেসিয়ার, যে গ্লেসিয়ার সবসময় পাহাড়ের পাদদেশেই এই নিচে জমে থাকে। প্রকৃতপক্ষে যখন ভ্যালি গ্লেসিয়ার আরো সামনের দিকে এক্সটেন্ডেড হয়, তৈরি হয় পিডমন্ট। আরো এক্সটেন্ডেড হয়ে যখন একেবারে ভ্যালিতে এসে জমা হয়ে থাকে, সেটা হচ্ছে পিডমন্ট। আর এক ধরনের গ্লেসিয়ার যেটা অল্টিটিউড এফেক্টের জন্য ডেভেলপই হয় না, এটা ডেভেলপ হয় ল্যাটিটিউডিনাল ইম্প্যাক্টের উপর, যেটা পোলার এরিয়াসে দেখা যায়, আইসবার্গ বা আইস সেলফ বা আইস সিট। এটা হচ্ছে কন্টিনেন্টাল গ্লেসিয়ার, যেমন গ্রিনল্যান্ড, আন্টার্কটিকা। ওকে, এই ক্লাসিফিকেশন কে করেছিল? নামটা খেয়াল রাখো, অলম্যান। H.W. Allman classified glacier into basic three categories based on their location, size and shape. তিনটে ক্রাইটেরিয়ার উপর করা হয়েছিল, দেখতে কিরকম বা তাদের সাইজ, আর হচ্ছে পজিশন বা লোকেশন, কোথায় থাকছে তারা। মাউন্টেন গ্লেসিয়ার অলরেডি বলে দিলাম, এটা মাউন্টেনিয়াস, যে কোনো ইয়াং ফোল্ড মাউন্টেনে, বিশেষ করে যার উচ্চতা যথেষ্ট বেশি, সেটা ট্রপিক্যাল রিজিয়নে হোক, টেম্পারেট রিজিয়নে হোক, অথবা পোলার এরিয়াতে হোক, সব জায়গাতেই কিন্তু এই অল্টিটিউডাল এফেক্ট আমাদের চোখে পড়বেই। তুমি হিমালয়তে পাবে, আলপসে পাবে, রকি আন্দিজ, ইচ এন্ড এভরি ইয়াং ফোল্ড মাউন্টেন ইজ সাবজেক্টেড টু ইরেশনাল অ্যাক্টিভিটিস ডান বাই গ্লেসিয়ার। নেক্সট, কন্টিনেন্টাল গ্লেসিয়ার। কন্টিনেন্টাল গ্লেসিয়ার বেসিক্যালি situated near high latitude. It is extensive ice sheet and এটার দেখতে হয় ডোম শেপ। খেয়াল রাখবে, এর সাইজকে বলা হয় ডোম। মানে ধরো এটা আন্টার্কটিকা, আন্টার্কটিকার উপর যে আইস জমা হবে না, তার এর যে সাইডের এটা পাতলা হয়, কিন্তু মাঝখানে উচ্চতাটা বেশি হয়, ডোমের মতো দেখতে হয়। পাশের দিকের উচ্চতা কম, মাঝখানে উচ্চতা বেশি, তাই শেপ হয় ডোমের মতো। আরেকটা হচ্ছে পিডমন্ট গ্লেসিয়ার। পিডমন্ট কথার বাংলা অর্থ পাদদেশীয়। The glacier formed due to coalitions of the several mountaineer or valley glacier at the foothills of a mountain called Piedmont. এই যে বললাম, চারপাশে ধরো এখানে একটা মাউন্টেন রয়েছে, এখান থেকে গ্লেসিয়ার নেমে এসেছে, এখানে একটা ধরো মাউন্টেন ছিল, এখান থেকে গ্লেসিয়ার নেমে গিয়ে মাঝখানে যেটা জমা করেছে, এটা হচ্ছে পিডমন্ট গ্লেসিয়ার। এই গ্লেসিয়ার ভ্যালিতে দেখা যায়। দেখবে এরকম কিছু কিছু ফেমাস এক্সাম্পল দিলে বুঝতে পারবে। যেমন ধরো, যে কোনো ভ্যালি যেখানে টুরিস্টরা বেড়াতে যায়, গ্লেসিয়ার অ্যাক্টিভিটি কিন্তু ভ্যালিতেই দেখা যায়। যেমন তুমি ছাঙ্গু লেক গেলে, যদি মানে সিকিম বেড়াতে যাও, ইয়ামথাম ভ্যালি বেড়াতে যাও, দেখবে ভ্যালির মধ্যে একদম আইস শিট, বরফ জমা হয়ে রয়েছে। এখানেই বিভিন্ন টুরিস্ট অ্যাক্টিভিটিস গুলো দেখা যায়, যেমন আইস স্কেটিং হতে পারে, তারপরে তোমার এর মধ্যে দেখবে সেই প্যারাগ্লাইডিং এর একটা অ্যাক্টিভিটিস দেখা যেতে পারে। পাশে যদি কোনো একদম হাই এনার্জি রিভার থাকে, সেখানে রাফটিং হতে পারে।
তো বেশিরভাগ গ্লেশিয়ার কিন্তু ভ্যালিতে থাকে, ওই ভ্যালি থেকে তুমি মাউন্টেনের ওপরে ওঠো, ওই রাস্তায় আর গ্লেশিয়ার চোখে পড়বে না, টেম্পারেচার বেশি হবে। এটাকে কি এফেক্ট বলে বলো তো? ভ্যালির মধ্যে গ্লেশিয়ার রয়েছে অথচ ওই মাউন্টেনের ওপরে উঠছো আর গ্লেশিয়ার নেই, এটাকে কি বলা হয়? গ্লেশিয়ার ভ্যালির মধ্যে রয়েছে। যেমন তুমি হিমাচল প্রদেশের ক্ষেত্রে যদি দেখো, দেখবে শিশু লেক, হ্যাঁ, ওখানে গ্লেইডে দেখলে তুমি একদম বরফে ঢাকা একটা চাদরের মতো লেয়ার পেয়ে যাচ্ছ গ্লেশিয়ারের। অথচ ওখান থেকে তুমি এগিয়ে যাও বা রাইট সাইডে, মানে যেখানে তোমার পাস গুলো রয়েছে, ওই পাস গুলো ক্রস করে যদি এগিয়ে যাও, দেখবে ওখানে তুমি আর গ্লেশিয়ার পাবে না। অ্যানাবেটিক উইন্ডের নাম শুনেছো? অ্যানাবেটিক আর ক্যাটাবেটিক উইন্ড। এখানে বরফ যতটা না ফল হয়, তার চেয়ে বেশি ফরমেশন হয়। মানে ধরো দিনের বেলা স্নোফল হলো কম বেশি, টেম্পারেচার এখানে ক্লোজ টু 0 বা ক্লোজ টু 1 ডিগ্রি থাকে, কিন্তু রাতের বেলা পাহাড়ের উপর থেকে ক্যাটাবেটিক উইন্ড নেমে আসার ফলে ভ্যালির টেম্পারেচার একদম সাডেনলি ফল করে বা ড্রামাটিক্যালি ওর টেম্পারেচার ফল করে যায়। ফল করার জন্য দেখবে যে স্নোফল হয়েছিল, যেখানে অল্প বরফ গলে জলও বেরিয়েছিল, সেগুলো আবার পরদিন সকালে জমে গেছে। কিন্তু এই এফেক্টটা, উপরেও স্নোফল হয়, কম হয়, এবং সেই স্নো কিন্তু ওইভাবে জমা হয় না। জমা কোথায় হয়? জমা হয় মাউন্টেনের উপরে কিছু জায়গাতে, যেখানে এক্সেপশনালি টেম্পারেচার কম, কিন্তু তার নিচের দিকে দেখতে পাবে না। কিছু তার চেয়ে নিচে জায়গাতে আবার তুমি গ্লেশিয়ার পেয়ে যাচ্ছ। এই গ্লেশিয়ারের কারণ কিন্তু ঠিক অল্টিটিউড নয়, এই গ্লেশিয়ারের কারণ হচ্ছে ওই ক্যাটাবেটিক আর অ্যানাবেটিক উইন্ড। বোঝা গেল? আরো দুটো কনসেপ্ট হচ্ছে সাবলিমেশন এন্ড ডিপোজিশন। সাবলিমেশন আর ডিপোজিশন কি? ধরো এটা হচ্ছে আইস, এটা হচ্ছে ভেপার। তাহলে আইস থেকে প্রথমে কি হতে হবে? ওয়াটার। আইস থেকে ওয়াটার হতে হবে, দেন ভেপার। মানে সিস্টেম এটাই বলে। জল, সরি, প্রথমে বরফ গলে জল হবে, জল থেকে বাষ্প হবে। কিন্তু যদি স্টেপ জ্যাম হয়, সেটা দুটো নাম আছে, সাবলিমেশন এন্ড ডিপোজিশন। যদি আইস একেবারে ভেপার হয় আর ভেপার থেকে যদি একেবারে আইস হয়, দুটো টার্মে ডিনোট করা হয়। প্রকৃতপক্ষে আইস না লিখে আমি এটা হার্ড লিখতে পারি। কোনো হার্ড ফর্ম থেকে যদি ভেপার হয়, এটাকে বলা হয় সাবলিমেশন। তার ঠিক উল্টোটা, যখন ভেপার সরাসরি আইস হয়, ওয়াটার এফেক্টটা দেখা যায় না, মানে ওয়াটার হয় না, একেবারেই বাষ্প থেকে সরাসরি বরফে পরিণত হয় বা কঠিন বস্তুতে পরিণত হয়। এটার নাম হচ্ছে ডিপোজিশন। বোঝা গেল? এটার এক্সাম্পল হচ্ছে ন্যাপথলিন। দেখবে কর্পূরকে যদি তুমি রোদ্দুরে রেখে দাও বাইরে, ওটা কিন্তু প্রথমে গলে জল তারপরে বাষ্প হয় না, একেবারেই বাষ্প হয়ে যায়। আবার দেখবে কোয়ালিশনস থিওরি, মানে প্রেসিপিটেশনের থিওরি, সেখানে দেখবে ওয়াটার ভেপার যে জল পৃষ্ঠের তুলনায়, বা তুমি এটা আইস ক্রিস্টাল থিওরিতেও দেখতে পাবে, যে সম্পৃক্ত ওয়াটার সারফেসের যে লেয়ার, তার উপর যে তোমার স্যাচুরেশন প্রেসার বা বাষ্পচাপ, সেটা কিন্তু বরফ পৃষ্ঠের তুলনায় বা আইস সারফেসের তুলনায় কম হয়। এ কারণে টানটা কোন দিকে থাকে? এটা ধরো আইস, এটা ওয়াটার সারফেস, ওয়াটার সারফেস থেকে আইস নিউক্লির দিকে এই বাষ্পচাপের ঢাল তৈরি হয়, আর ঢাল তৈরি হওয়ার জন্যই এই বাষ্পগুলো সরাসরি বরফে পরিণত হয়। এই কনসেপ্টটাকে বলা হয় ডিপোজিশন। ক্লিয়ার? তাহলে এখানে দুটো বিষয় পেলাম,
এক হলো সাবলিমেশন, নেক্সট হচ্ছে ডিপোজিশন। চলো নেক্সট, এখানে কিছু ডেটা দেওয়া রয়েছে, ডেটাগুলো খেয়াল রাখতে হবে। পৃথিবীর এখন সবচেয়ে দ্রুততম যে হিমবাহ, যার ফ্লো রেট সবচেয়ে বেশি, প্রায় 40 মিটার পার ডে, এটা গ্রিনল্যান্ডে রয়েছে, নাম হচ্ছে জ্যাকবস ভ্যান। নাম জ্যাকবস ভ্যান। স্লোয়েস্ট, সবচেয়ে ধীর গতির গ্লেশিয়ার মেসার্ভ, 3 থেকে 4 মিটার পার ইয়ার। এছাড়া গ্লেশিয়ার কুয়ারেক, এটা অন্যতম একটা ফাস্টেস্ট গ্লেশিয়ার। এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখো। লার্জেস্ট কন্টিনেন্টাল গ্লেশিয়ার ল্যাম্বার্ড, কোথায় রয়েছে? ল্যাম্বার্ড হিমবাহ কোথায় রয়েছে? আলাস্কা। আলাস্কার ল্যাম্বার্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কন্টিনেন্টাল গ্লেশিয়ার। লার্জেস্ট পিডমন্ট গ্লেশিয়ার ইন দ্য ওয়ার্ল্ড ম্যালাস্পিনা। লংগেস্ট ভ্যালি গ্লেশিয়ার, দীর্ঘতম যে ভ্যালি গ্লেশিয়ার বা মাউন্টেন গ্লেশিয়ার, সেটা হচ্ছে হুয়ার্ড। ভারতের যদি দীর্ঘতম এবং বৃহত্তম হিমবাহ দেখি, তার নাম হচ্ছে সিয়াচেন। কোন মাউন্টেনের উপরে রয়েছে? সিয়াচেন গ্লেশিয়ার কোন মাউন্টেনের উপরে রয়েছে? এটা রয়েছে কারাকোরাম মাউন্টেনের উপর। ওকে, সিয়াচেন, বিয়াফো, এগুলো সবই রয়েছে কারাকোরাম মাউন্টেন। নেক্সট দেখো, যেগুলো বলছিলাম আইস শিটের কনসেপ্ট। আইস শিট কিনা বরফের চাদর, যেরকম দেখবে স্যান্ড শিট থাকে কোথায় না, মরুভূমির উপর, সেরকমই মাউন্টেনিয়াস রিজিয়নে সাধারণত আইস শিট দেখা যায় না, দেখা যায় কন্টিনেন্টাল গ্লেসিয়ারের ক্ষেত্রে। আইস শিট ইজ আ লার্জ কন্টিনেন্টাল লেয়ার অফ দ্য ল্যান্ড অফ আইস, কনসিডারেবল থিকনেস, যার এই থিকনেস এটা যথেষ্ট বেশি হবে। The term ice sheet is generally confined to description of ice masses covering regions on a continental scale, যেমন আন্টার্কটিকা, গ্রিনল্যান্ডে আইস শিট দেখা যায়। প্রায় এখানের এক একটা আইস শিট প্রায় 50,000 স্কয়ার কিলোমিটার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স পর্যন্ত কভার করে, বিশাল বরফের চাদর। আইস ক্যাপ কি? আইস ক্যাপ ইজ কভারিং অফ আইস ওভার আ ট্র্যাক অফ ল্যান্ড নোন অ্যাজ আইস ক্যাপ। মানে কোনো একটা ল্যান্ডের উপর যদি এরকম টুপির মতো বরফ থাকে, সেটাকে বলা হয় আইস ক্যাপ। এর পার্থক্য কি আইস শিটের থাকে? এর যে এক্সটেনশন বা বিস্তার আইস শিটের চেয়ে কম হয়। এটা 15,000 স্কয়ার কিলোমিটার হয় না, ছোট হয়। But accepted usage also include reference to the Greenland ice cap and polar ice cap, which are much greater dimension. কিন্তু সবসময় যে আইস ক্যাপ মানেই ছোট হবে, এই ধারণাটাও ভুল। বড় হতে পারে, যেমন গ্রিনল্যান্ড একটা আইস ক্যাপ। আইস সেলফ, আইস সেলফই না, যখন সেম আইস শিট স্থলভাগের উপর না হয়ে জলভাগের উপর দেখা যায়, মানে কোনো ওশানের উপর দেখা যায়, সেটাকে বলা হয় হিমশৈল বা আইস সেলফ। এরকম পৃথিবীর বৃহত্তম আইস শেলফের নাম হচ্ছে রস আইল্যান্ড, আন্টার্কটিকাতে রয়েছে রস আইল্যান্ড। নেক্সট, আইস ফিল্ড, widespread and continuous area of a floating pack of ice generally greater than 10 kilometer in diameter, বেসিক্যালি পোলার রিজিয়ন। মানে পোলার রিজিয়নে যখন এরকম 10 কিলোমিটারের বেশি জায়গায় বরফ এরকম ঘুরে বেড়ায়, সেটাকে আইস ফিল্ড বলা হয়। স্নাউট আমি অলরেডি বলেছি, এটা মাউন্টেনিয়াস বা ভ্যালি গ্লেসিয়ারের ক্ষেত্রে দেখা যায়। টার্মিনাস এন্ড অফ দ্য গ্লেসিয়ার, ইউজুয়ালি দ্য লোয়েস্ট এন্ড, is also often called glacier toe or snout, বেসিক্যালি ভ্যালি গ্লেসিয়ারের ক্ষেত্রে দেখা যায়। এটা সামনের জিভের মতো অগ্রভাগ, যেখানে গ্লেসিয়ার এগিয়ে আছে না, এই অগ্রভাগকে স্নাউট বলে। এখানে আমাদের কিছু ফেমাস গ্লেসিয়ারের
নাম দেওয়া রয়েছে, এখান থেকে ম্যাচিং এসেছিল। দেখো সিয়াচেন তো আমরা অলরেডি পড়লাম, এটা ইস্টার্ন কারাকোরাম হিমালয়ের যে জোন সেখানে রয়েছে, যদিও গ্লেসিয়ার কিন্তু হিমালয়ের নয়, কারাকোরাম ইটসেলফ এ মাউন্টেন, অরিজিনেটেড ফ্রম পামির নট। হিমালয় যেভাবে তৈরি হয়েছে ঠিক একইভাবে কারাকোরামও তৈরি হয়েছে, দুটো আলাদা মাউন্টেন। হিসপার এটাও রয়েছে কারাকোরাম, বিয়াফো এটাও কারাকোরাম, বালতারো এটাও কারাকোরাম, তারপর হচ্ছে চোঙলাংমা এটাও কারাকোরাম, গঙ্গোত্রী এটা কুমায়ুন এন্ড গাড়োয়াল হিমালয়াস, এটা হিমালয়ের মাউন্টেন, হিমালয় মাউন্টেনের উপর। এগুলো থেকে ম্যাচিং আসবে। নেক্সট, মেকানিজম অফ গ্লেসিয়ার অ্যাকশন। অন্যান্য জিওমরফিক প্রসেস গুলো আমরা অলরেডি পড়েছি, আমরা রিভার পড়েছি, এওলিয়ান পড়েছি, কোস্টালও পড়েছি। ইচ এন্ড এভরি জিওমরফিক প্রসেস কি করে, তারা ইরোশন করে, কিন্তু অন্যদের ইরোশনাল প্রসেস দেখবে কম বেশি মিলে যাবে, গ্লেসিয়ারের ইরোশনাল প্রসেস মেলে না। আরেকটা বিষয় মনে রাখবে, এটাও কোশ্চেনে আসে, হুইচ অফ দ্য ফলোইং geomorphic agent able to sorting the material that they carries, মানে সহজ কথা এটাই দাঁড়ায় যে নিচের কোন জিওমরফিক প্রসেস তাদের বাহিত যে ম্যাটেরিয়াল গুলোকে শর্টিং করতে পারে। তো শর্টিং করতে পারে কে কে আর শর্টিং করতে পারে না কে কে, এটা জানতে হবে। শর্টিং কথার অর্থ কি? শর্টিং করা মানে হচ্ছে ছোট ম্যাটার এবং বড় ম্যাটার, দেখবে সেই সিভ হয় না, চালুনি, চালুনি বাড়িতে দেখবে চালুনি থাকে, আলাদা করা হয়, ছোট বড় এগুলো আলাদা করা হয়। বা তুমি যে কোনো জায়গায় শর্টিং দেখতে পাবো, যেগুলো আপেল বিক্রি হয়, ছোট আপেল গুলো একটু কম দাম, বড় আপেল গুলো একটু বেশি দাম, লেবুর ক্ষেত্রেও তাই করে, শর্টিং করা হয়। তো গ্লেসিয়ার কিন্তু শর্টিং করতে পারে না, গ্লেসিয়ার শর্টিং করতে পারে না, সবাইকে সাথে নিয়ে প্রবাহিত হয়। নদী দেখবে বড় বড় ম্যাটার গুলো মাউন্টেনের যেখানে ব্রেক হচ্ছে, হ্যাঁ, যেখানে জেনারেলি ফ্যান তৈরি করে, অ্যালুভিয়াল ফ্যান, সেই ভ্যালিতেই ছেড়ে আসে, আর ছোট ম্যাটার গুলোকে মোহনা পর্যন্ত নিয়ে আসে। বায়ুও তাই করে, বড় ম্যাটার গুলোকে রেখে ছোট গুলোকে উড়িয়ে নিয়ে যায়, বড়গুলো কি তৈরি করে, ডিপ্রেশন আর্মার বা রকি সারফেস তৈরি করে। আবার একইভাবে কোস্টাল ইরোশনও তাই করে। দেখবে বড় ম্যাটার এবং ছোট ম্যাটারের মধ্যে ডিফারেন্স রয়েছে। প্রত্যেকটা জিওমরফিক প্রসেস এক্সেপ্ট গ্লেসিয়ার শর্টিং করতে পারে, গ্লেসিয়ার সবাইকে সাথে নিয়েই প্রবাহিত হয়। তাই এই কালেকটিভ সেডিমেন্ট লোড অফ গ্লেসিয়ার এটাকে কি বলা হয়, ড্রিফট বলে, ড্রিফট। কালেকটিভ সেডিমেন্ট লোড অফ গ্লেসিয়ার কল ড্রিফট। The erosional work of the glacier is accompanied to the mechanism of abrasion, flaking, and polishing. গ্লেসিয়ারের ইরোশনাল প্রসেস সাধারণত তিনটে প্রক্রিয়াতে দেখা যায়, এগুলো ছাড়াও পার্টিকুলার কিছু ল্যান্ডফর্ম এক্সেপশনাল কিছু প্রসেসের উপর ভিত্তি করে ডেভেলপড হয়। যেমন সার্ক, সার্কের নাম শুনেছো, দেখবে একদম সোজাসুজি কোশ্চেন দেয় পরীক্ষায়, হুইচ অফ দ্য ফলোইং ইরোশনাল প্রসেস রেসপন্সিবল ফর ফরমেশন অফ সার্ক, একদম সোজা প্রশ্ন। অপশনে প্রথমে থাকবে অ্যাব্রেশন, তারপরে প্লাকিং, তারপরে থাকবে ব্যাসাল শেপিং, তারপরে থাকবে পলিশিং। কি হবে বলো তো অ্যান্সার? কোন পদ্ধতিতে সার্ক ফরমেশন হয়? হুইচ অফ দ্য ফলোইং প্রসেস অফ ইরোশন ইজ রেসপন্সিবল ফর সার্ক ফরমেশন? ফার্স্ট অপশনে ধরো অ্যাব্রেশন, তারপরে প্লাকিং, তারপরে ব্যাসাল শেপিং, 4 নম্বরে পলিশিং। কোন পদ্ধতিতে সার্ক ফরমেশন হয়?
সার্ক ফরমেশনের পদ্ধতির নাম ব্যাসাল শেপিং। এই যে বললাম পার্টিকুলার কিছু ল্যান্ডফর্ম ইউনিক গ্লেশিয়ার অ্যাকশন বা ইরোশনাল প্রসেসের উপর ভিত্তি করে গড়ে ওঠে। তো এগুলো জেনারেল ইরোশনাল প্রসেসের মধ্যে ডিসকাস করা হয় না। এরকমই কিছু আরো প্রক্রিয়া পাবে যেটা আগে যখন কন্টিনিউ হবে। ফার্স্ট দেখো অ্যাব্রেশন। অ্যাব্রেশন কথার অর্থ কি? অবঘর্ষ প্রক্রিয়া। এটা নদী এবং বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ার তুলনায় খুব একটা কিছু আলাদা নয়। The angular block plucked and carried by moving ice freeze firmly into the glacier where they act as tool that grind and scrape the bedrock. The overloading ice pressure make the fragment a very effective agent of erosion and capable of wearing away large quantities of bedrock. এটা ধরো এর উপরে এরকম গ্লেশিয়ারের চাদর রয়েছে আর নিচে এরকম ছোট ছোট কি রয়েছে? ম্যাটার রয়েছে। তো এই গ্লেশিয়ার আইস তো মুভ করার সময় নিচে এই পাথরগুলোকে ঘষে ঘষে এর উপর দিয়ে ভাবে নিয়ে যায়। পাথরগুলোকে কিভাবে নিয়ে যায়? ঘষে ঘষে নিয়ে যায়। ওই ঘষে ঘষে নিয়ে যাওয়ার পদ্ধতিকে বলা হয়, এখান থেকে এরকম ঘষে ঘষে নিয়ে যাওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিকে কি বলা হয়? অ্যাব্রেশন বা অবঘর্ষ প্রক্রিয়া। নেক্সট প্লাকিং। আচ্ছা, আরো একটা কোশ্চেন পড়ি। অ্যাব্রেশন প্রক্রিয়া যেদিকে অ্যাক্টিভ থাকে তার উল্টো দিকে প্লাকিং অ্যাক্টিভ হয়। মনে রাখবে অ্যাব্রেশন হচ্ছে গ্লেশিয়ার মুভিং সাইডে অ্যাক্টিভ হয়। এটা হচ্ছে গ্লেশিয়াল মুভিং সাইড, যেদিক থেকে গ্লেশিয়ার প্রবাহিত হচ্ছে এই দিকে বেশি অ্যাক্টিভ থাকে অ্যাব্রেশন প্রসেস। কিন্তু উল্টো দিকে প্লাকিং প্রসেস, যেখান থেকে নেমে আসে না, এগুলো সব ছাড়িয়ে নিয়ে নেমে আসে। ওই ছাড়িয়ে নিয়ে নেমে আসাকে বলা হয়, বা এখান থেকে ভেঙে ভেঙে নিচের দিকে নিয়ে চলে আসে, এই প্রসেসটাকে বলা হয় প্লাকিং। প্লাকিং উল্টো দিকে কাজ করে। এর দুটো সাইড হয়। ছবিটা, এটা একটা খুব ফেমাস ল্যান্ডফর্মের। ল্যান্ডফর্মটার নাম বলতে পারবে? এটা কোন ল্যান্ডফর্মের ছবি? মানে ইমেজটা কোন ইরোশনাল ল্যান্ডফর্ম? এটা হচ্ছে রহস্যমুতনি। এই রহস্যমুতনি যে ল্যান্ডফর্ম, এই ল্যান্ডফর্মের দুটো সাইড থাকে, একটা গ্লেশিয়াল মুভিং সাইড আর একটা হচ্ছে অপোজিট সাইড। এই সাইডটার নাম কি? গ্লেশিয়াল মুভিং সাইডের নাম কি? আর এখানেও একটা সাইড থাকে, মানে এই দিকেরও একটা নাম রয়েছে, দুদিকের দুটো নাম আছে। মুভিং সাইডকে বলা হয় স্ট্রস, অপোজিট সাইডকে বলা হয় লি। মুভিং সাইডকে বলা হয় স্ট্রস, অপোজিট সাইড হচ্ছে লি। এই স্ট্রস সাইডে যে প্রসেস অ্যাক্টিভ থাকে সেটা হচ্ছে পলিশিং এবং অ্যাব্রেশন। অপোজিট সাইড মানে লি সাইডে অ্যাক্টিভেট থাকে গ্লেশিয়াল প্লাকিং প্রসেস। নোট ডাউন করবে এগুলো। The lifting out and removal of the fragments of bedrock by action of the glacier known as glacial plucking. যখন ওপর থেকে নিচে নামছে, এত বড় বরফের চাই নিচে নামার ফলে তার ভার বা ওজনের জন্য এই পাথরগুলো ভেঙে ভেঙে নিচে নেমে আসে। ওইভাবে ভেঙে নেমে আসাকে বলা হয় প্লাকিং প্রসেস। ওকে। ইরোশনাল ল্যান্ডফর্ম দুই ধরনের হয়, মেজর এন্ড মাইনর ল্যান্ডফর্ম। এখন কোশ্চেন দুই ধরনের ল্যান্ডফর্ম থেকেই হতে পারে। Ability of the glacier to modify landscape is most strictly seen in the areas of mountainous and the high latitudes. গ্লেশিয়ারের এই প্রভাব দুটো জায়গাতে সীমাবদ্ধ, হয় উচ্চ অক্ষাংশে, নালে তোমার কোন উচ্চ মাউন্টেনের উপরে। This feature may be divided into small and major features. Small features include striation, polished surface grooves,
ফিঙ্গার লেক, ফ্রিকশন, গ্লেসিয়ার মিলস, যেটাকে মৌলিন্স বলা হয়। অ্যান্ড লার্জ স্কেল ফিচার ইনক্লুড করি সার্ক, হ্যাঙ্গিল ভ্যালি, এরাটেজ, তারপরে রসমুতনে, ক্র্যাগেন্টেল, ড্রামলিন, অনেক নাম রয়েছে। তো মেজর ল্যান্ডফর্ম গুলো সম্পর্কে হয়তো পড়া হয়ে গেছে, কিন্তু এগুলো অজানা আছে। স্মল স্কেল ফিচার্স ভালো করে জানতে হবে। স্টিরেশন কি? ওপরে কোনে যে ছবিটা দেখছো এটা স্টিরেশনের ছবি। স্টিরেশন আর সিম্পলি স্ক্র্যাচ অন দ্য গ্রাউন্ড সারফেস ডান বাই গ্লেসিয়ার। এর উপর দিয়ে ধরো গ্লেসিয়ার যখন মুভ করেছিল, মুভ করার পরে এই যে ক্র্যাশ দেখা যাচ্ছে না, দাগ, ওই আঁচড় কাটা দাগকে বলা হয় স্টিরেশন, যেটা প্যারালাল হয়, গ্লেসিয়াল মুভমেন্টের সাথে প্যারালাল। পলিশড, polished at the product when subsurface of the glacier contains sand and silt. These are like sandpaper, thereby smoothing and polishing of the rock surface. ধরো এর মধ্যে যখন গ্লেসিয়ার মুভ করেছে, তার নিচে কি ছিল? স্যান্ড, সিল্ট, এই ধরনের ছোট ছোট ম্যাটার ছিল। এগুলো সারফেসের উপর না ঘষতে ঘষতে গেছে, ফলে নিচের সারফেসটা একেবারে পলিশ হয়ে গেছে। পলিশ মানে কি? চকচকে এটা ভাব দেখা যায়, আঁচড় কাটা চকচকে ভাব দেখা যায়। গ্রুভস, যদি মনে করো এর নিচে একটা বড় পাথরখণ্ড থাকতো আর নিচের শিলাস্তরের যে ইরোশনাল রেজিস্ট্যান্স পাওয়ার কম হতো, মানে ক্ষয় প্রতিরোধী ক্ষমতা কম হতো, তবে কি করতো? যেখানে এই বড় পাথরটা থাকতো এখানে এরকম একটা গর্ত করে এটাকে টেনে নিয়ে যেত। এটা গর্ত হয়ে যেত, এরকম একটা গর্ত হয়ে যেত। নিচের ছবিটা দেখো, এই গর্তের মধ্যে দিয়ে ভাবে টেনে নিয়ে যেত। এই প্রসেসটাকে বলা হয় গ্রুভস। Grooves are larger stimulation produced by large-scale abrading fragments, such as gravel, boulder, cut within the moving ice. মানে মুভিং আইসের মধ্যে বড় ম্যাটার থেকে গেলে, উপরে ধরে এভাবে গ্লেসিয়ার ছিল সেটা মুভ করেছে, নিচে এটা চেপে তার সাথে যেহেতু গেছে, শিলার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা কম ছিল তাই এরকম গর্ত করে গেছে। আর এই গ্রুপস পরবর্তীকালে যখন জল দ্বারা পূর্ণ হয়, এটাকে বলা হয় ফিঙ্গার লেক। এটা আঙ্গুলের মতো দেখতে হয়, আঙ্গুলের মতো এরকম লম্বা দেখতে হয়, এটাকে বলা হয় ফিঙ্গার লেক। ওকে, এবার আছে লার্জ স্কেল ফিচার্স। এগুলো সম্পর্কে তোমরা মোটামুটি ফ্যামিলিয়ার আছো, যেগুলো একেবারে কনসেপচুয়াল, এরকম কিছু জায়গায় আমি টাচ করে যাচ্ছি। দেখো, লার্জ স্কেল ফিচারের মধ্যে ফার্স্ট ইউ শেপ ভ্যালি। গ্লেসিয়ার সাধারণত যেখানে প্রবাহিত হয়, দেখবে এরকম একটা ইউ শেপ ভ্যালি তৈরি করে, এরকম ইউ শেপ ভ্যালি তৈরি করে, তাই তো? এই ভ্যালিকেই বলা হয় ইউ শেপ ভ্যালিজ। ওকে, the cross section of glacier valleys or glacier cups or mountain glacier is U-shaped when it is characterized by steep valley wall, such concave shape of the broad and faced valley floors. Sometimes U-shaped valley are associated with tributary valleys called hanging valleys. আবার এর মধ্যে tributary থাকলে তাকে hanging valleys বলা হয়। সেটা নেক্সট পাবে। দেখো, হ্যাঙ্গিং ভ্যালিজ কিনা, ঠিক নদীর মতো গ্লেসিয়ারেরও ক্লাসিফিকেশন আছে। যেমন মেন স্ট্রিম এবং তার ট্রিবিউটারি দুজনের যে ইরোসিভ পাওয়ার বা ইরোশনাল পাওয়ার, সেটা সেম নয়, বা এনার্জি সেম নয়। মূল নদী বেশি ক্ষয় করবে, তেমনি মূল হিমবাহ বেশি ক্ষয় করে। তাহলে নিচে যে হিমবাহ উপত্যকাটা দেখছি, এই যে ইউ শেপ, এই ইউ শেপ হিমবাহ উপত্যকা, এখান থেকে প্রধান হিমবাহ প্রবাহিত হয়েছিল। ঠিক একইভাবে এখানে যে ইউ শেপ ভ্যালিগুলো আমরা পাশে দেখছি, এগুলো ইউ শেপ ভ্যালি, এগুলো উপহিমবাহ উপত্যকা। তাহলে এই উপহিমবাহ উপত্যকাগুলো প্রধান হিমবাহ উপত্যকার উপর এরকম ঝুলন্ত অবস্থায় থাকে। বা আরো সহজে বোঝা যাবে, হিমবাহ সরে গেলে এখানে যখন নদী সৃষ্টি হয়, এটা হচ্ছে ট্রিবিউটারি, ট্রিবিউটারি রিভার, আর এটা হচ্ছে মেন রিভার। তাহলে মেন রিভারের উপর, মানে মেন রিভার অনেকটা নিচে তখন নেমে গেছে, যেহেতু হিমবাহ বেশি ক্ষয় ছিল। আর
ট্রিবিউটারি স্ট্রিম গুলো মেইন রিভারের উপর একটা ওয়াটারফল বা জলপ্রপাত তৈরি করে বা ঝুলন্ত অবস্থায় আছে বলে মনে করা হয়। দেখবে জলপ্রপাতের জল যেমন উপর থেকে ঝুলন্ত অবস্থায় নিচে পড়ে, এখানে এক একটা কি তৈরি হয়, ওয়াটার ফল তৈরি হয়। এই উপহিমবাহ উপত্যকাগুলিকে বলা হয় হ্যাঙ্গিং ভ্যালিস। ওকে, নেক্সট সার্ক। আগের ছবিতেই দেখছিলাম যে এখানে দেখো সার্কের দুখানা ছবি দেওয়া হয়েছে। এটা একটা সার্ক, কিরকম না, এগুলো হচ্ছে এরিটি, লেখায় রয়েছে এরিটি, এটাও এরিটি। এখান থেকে জল নিচে নেমে এসে এই যে ডেক চেয়ার বা পাত্রের মতো যেখানে জলটা জমে থাকে, দেখো ঠিক বাড়িতে এরকম চামচ থাকতো না আগে দেখতে, আগেকার দিনে এরকম গর্ত চামচ বা ডেক চেয়ারের মতো, নিচে এরকম এই যে বেসিন শেপ ফরমেশন, এটাকে বলা হয় শার্ক। শার্ক কোন পদ্ধতি তৈরি হয় বললাম? শার্ক তৈরির পদ্ধতির নাম কি? এটা কোন পদ্ধতিতে তৈরি হয়? এর ফরমেশন প্রসেসের নাম ব্যাসাল শেপিং। তো এখানেও দেখো এগুলো হচ্ছে এক একটা আমাদের এ ফর এডিটি, এটা একটা এডিটি, এটাও এডিটি। চারপাশ থেকে জল সেই ক্যাচমেন্ট এরিয়ার মতো নিচে নেমে মাঝখানে এরকম করি বা সার্ক তৈরি করে। তাহলে সার্ক ইজ আ ফ্রেঞ্চ টার্ম, ফরাসি শব্দ, has been universally adopted to describe a glaciated eroded rock basin with steep head wall and steep side wall surrounded and armchair shaped বা amphitheater। amphitheater মানে যেমন দেখবে সেই ক্রিকেট গ্রাউন্ডে খেলা হয় না, মাঝখানে এখানে খেলা হচ্ছে আর চারপাশে দেখবে এখানে দর্শক বসে, সেই জায়গাগুলো এরকম উঁচু হয়। হ্যাঁ, তো সেই অ্যাম্পি থিয়েটার বা এরকম কোন গ্রাউন্ডের মতো দেখতে এটা, মাঝখানে এই নিচেতেই এখানে জল জমে থাকে, একটা লেক তৈরি করে। ডিপ্রেশন, সাধারণত এটা একটা ডিপ্রেসড এরিয়াস। সার্ক আর ভেরিয়াস নেম ইন ডিফারেন্ট কান্ট্রিজ, পড়বে ভালো করে। কুমস ইন ওয়েলস, করি ইন স্কটল্যান্ড, কার ইন জার্মানি, বটন ইন নরওয়ে, জেদেল ইন স্ক্যান্ডিনেভিয়া। বিভিন্ন জায়গাতে সার্কের বিভিন্ন নাম আছে। A small lake is formed at the basin of the Sark called Tarn, এবং সার্কের এখানে জল জমে যে লেক তৈরি হয়, এই লেকের নাম হচ্ছে টার্ন লেক। টি এ আর এন, টার্ন। দেখো এখানে লেক তৈরি হয়েছিল, লেকের নাম টার্ন। হিমবাহের অনেক ধরনের লেক হয়, প্রত্যেকটা লেকের কনসেপ্ট থাকতে হবে, আজকের দিনে খুব ইম্পর্টেন্ট। অলরেডি এর আগে আমি একটা লেকের নাম পড়িয়েছি যেটা গ্রুপস থেকে তৈরি হয়, নাম কি? ফিঙ্গার লেক। সার্কের মধ্যে যে লেক তৈরি হয় এটার নাম টার্ন। আবার হিমশিড়ি বা গ্লেসিয়াল স্টেপের মধ্যে জল আটকে গিয়েও লেক তৈরি হতে পারে। মোরেন ড্যাম লেক তৈরি হতে পারে, আউট ওয়াশ প্লেনের উপর লেক তৈরি হতে পারে। প্রত্যেক লেক আলাদা কারণে তৈরি হয়, প্রত্যেকের আলাদা সিগনিফিকেন্স আছে। দেয়ার আর থ্রি মেইন কম্পোনেন্ট অফ সার্ক। সার্কের তিনটে অংশ রয়েছে, উপরের ছবিতে দেখো, এখান থেকে এই পর্যন্ত একটা অংশ, এখান থেকে এই পর্যন্ত একটা অংশ, সামনে এটা একটা অংশ। হেড ওয়াল অলমোস্ট ভার্টিক্যাল ফ্রম দ্য সার্ক বেসিন, পিছন দিকের এই খাড়া অঞ্চল মানে খাড়া অংশ, এই খাড়া অংশগুলোকে কি বলা হয়? হেড ওয়াল। এটা হচ্ছে এইচ ফর হেড ওয়াল। মাঝখানে বেসিন, এখানেই তৈরি হয় টার্ন বা লেক। আর সামনের দিকের এরকম উঁচু অংশ থাকে যার মধ্যে জলটা আটকে থাকে, মানে উপচে পড়ে না, আর এখান থেকে ঢালটা যথেষ্ট নিচে বেশি হয়, ওই ঢালটাকে বলা হয়, ঠিক এখানে দেখো এই জায়গাটা হচ্ছে থ্রেশহোল্ড, এটাকে বলা হয় টি ফর থ্রেশহোল্ড। এটা হচ্ছে থ্রেশহোল্ড। জলটা দেখো এর মধ্যে এমন ভাবে আটকে রয়েছে যেটা উপচে বাইরে আসে না, ওই চৌকাটের মতো অংশটাকে বলা হয় থ্রেশহোল্ড। তাহলে মিডিল বেসিনে তৈরি হয় টার্ন লেক। দ্য ফ্রেঞ্চ টার্ম সার্ক ফার্স্ট ইউজ বাই জিয়া ডে শার্পেন্টিয়ার।
বা কার্পেন্টিয়ার, প্রথম সার্কের নামকরণ এই ব্যক্তি করেছিলেন। এখানে সার্ক ফরমেশনের কিছু থিওরি রয়েছে, এখন এত ডিটেলসে পড়ানোর মতো স্কোপ নেই। হ্যাঁ, তো নামগুলো পড়ে নিলেই চলবে, যদি পড়তে চাও তো বই থেকে পড়তে পারো। হ্যাঁ, গ্লেসিয়াল প্রোটেকশন থিওরি গারুড, বাগসুন থিওরি ডি.ডব্লিউ. জনসন, মেল্ট ওয়াটার থিওরি লিউইস, গ্লেসিয়াল ইরোশন থিওরি আর সাইক্লিক থিওরি হবস। এগুলো থেকে ম্যাচিং মোর দ্যান 5 টাইমস এসেছে, 5বার পরীক্ষায় পড়েছে। বাম দিকে প্রোপাউন্ডার, ডান দিকে থিওরি। কোন থিওরি কে দিয়েছে, বা সব যে গ্লেসিয়ার থেকে দেবে এরকম নয়, আরো অন্যান্য হয়তো 2-3টে নিয়েছে, দিয়ে ম্যাচ করে দিয়েছে। তো এরকম কোশ্চেন শিওর থাকবে ম্যাচিং এ। ম্যাচিং মানেই হয় কোনো বইয়ের নাম, না হলে কোনো কনসেপ্ট, এগুলো থাকার সম্ভাবনা বেশি, কারণ ক্যারেক্টারিস্টিক্স এর উপর ম্যাচিং দিলে সেটা কঠিন হয়ে যাবে, এমনি অ্যাটেন্ড করতে পারবে না। কিন্তু এইগুলো একেবারে যেন সঠিক হয়। গ্লেসিয়াল প্রোটেকশন থিওরি হচ্ছে গারুড, বাগসুন থিওরি জনসন, মেল্ট ওয়াটার থিওরি লুইস এন্ড গ্লেসিয়াল ইরোশন থিওরি হবস। একেবারে মুখস্থ রাখতে হবে। চলো নেক্সট ল্যান্ডফর্ম, যে বলছিলাম বাগসুন্ড, র্যান্ডক্যাপ এন্ড ক্রিভাসেস, এগুলো অনেকে গুলিয়ে ফেলে। প্রত্যেকটা ডিফারেন্ট বা আলাদা আলাদা জায়গায় তৈরি হয়। সবচেয়ে কমন যে দুটো ল্যান্ডফর্ম, বাগসুন্ড এন্ড ক্রিভাসেস। বাগসুন্ড এটাও একটা জার্মান টার্ম, এটাকে রিমায় বলা হয়। ইট ইজ a crevasse that form when moving glacier ice separate from stagnant glacier or from above। মানে ধরো হিমবাহ যখন এভাবে মুভ করছিল, ধরো একটা মাউন্টেন, এরকম ধরো একটা মাউন্টেন ছিল, এই মাউন্টেন ধরো এই পাশ থেকে হিমবাহ নামছিল। এখন নামার সময় যদি মাঝখানে এই আইসের মধ্যে ব্রেক দেখা যায়, দেখো এখানে একটা ব্রেক দেখা গেছে, যেখানে ওই আইস শিটটা কন্টিনিউয়াস নয়। এখন ব্রেক কেন হয়? আনইভেন রেট অফ মুভমেন্টের কারণে হয়। দেখবে যে হিমবাহ নিচে রয়েছে বা একটু মাউন্টেনের নিচে নেমে এসেছে, তার মুভমেন্ট রেট একটু বেশি, কিন্তু যে ধরো এখানে ঢালটা একটু বেশি দেখানো হয়ে গেছে, ধরো দেখতে এরকম, তো এই জায়গাতে যে থাকবে তার মুভমেন্ট রেট বেশি, কিন্তু যে এখানে এসে গেছে বা যে এখানে রয়েছে তার মুভমেন্ট রেট এতটা বেশি নয়। যেখানে ঢালটা বেশি হয় মুভমেন্ট রেট বেশি। এই পার্থক্যের কারণে অনেক সময় যে কন্টিনিউয়াস আইসের মধ্যে এরকম ব্রেক দেখা যায়, যেমন এখানে একটা ব্রেক দেখা গেছে, এই ব্রেককে বলা হয় বাগসুন, যেটা মাউন্টেনিয়ারিয়াস যারা পর্বত আরোহী, ওই মাউন্টেনিয়ারিয়াস এর পক্ষে ক্ষতিকারক, কারণ ওখানে আটকে পড়ে এরকম অনেক মানুষ একেবারে নিচে চলে যায়। উপরে ধরো স্নোফল হলে এটা হালকা পেজা তুলোর মতো চাপা পড়ে যায়, এমন নয় যেটা সরু হয়, যথেষ্ট চওড়া হতে পারে, দুজন মানুষ সরাসরি এর মধ্যে গলে যেতে পারে। এই কারণে যখন মাউন্টেন ট্রেকিং করা হয়, দেখবে ধরো এখানে একজন ব্যক্তি রয়েছে, এক তো একসাথে তালগোল মিলিয়ে যাওয়া হয় না, এখানে একজন রয়েছে, এখানে একজন রয়েছে, প্রত্যেকের কোমরে দড়ি বাঁধা থাকে, এখানে একজন গলে গেলেও বাকিরা তাকে টেনে তুলতে পারে, এবং কেউ কাছাকাছি থাকে না, যথেষ্ট ডিস্টেন্স মেনটেন করে। বোঝা গেছে? It is often serious obstacle for mountaineers. In a corridor cirque, the Bagsund is positioned at near parallel to the back wall of the corries. সাধারণত বাগসুন কোথায় দেখা যায়? করির পিছনের যে খাড়া দেওয়াল, ওই দেওয়ালে দেখা যায়। It is caused by rotational movement of the glacier, মানে গ্লেশিয়ার মুভমেন্টের কারণে এটা তৈরি হয়। নেক্সট হচ্ছে ক্রিভাসেস। Crevasses are crack or fissures found in the glacier are formed by shear stress set up of the differential movement in the ice. এটাও ডিফারেন্সিয়াল মুভমেন্টের জন্য তৈরি হয়। ভেবে দেখো, ধরো এখানে একটা পাথরের টুকরো রয়েছে বা একটা কোনো রক রয়েছে, এর উপর দিয়ে ধরো গ্লেশিয়ার মুভ করবে। তো এরকম গ্লেশিয়ারের চাদর রয়েছে, এই চাদরটা যখন এখানে উঠবে তখন কি সিচুয়েশন তৈরি হবে বলতো? এখানে যখন আসবে দেখবে এই গ্লেশিয়ার এটা দেখতে এরকম থাকবে না, এই মাথার যে কার্ভেচার, এই কার্ভেচারের জন্য এরকম কি দেখা যাবে?
ওপরে কিছু ক্র্যাক দেখা যাবে না, কারণ গ্লেসিয়ার তো আর এরকম সারফেসকে ছাড়া থাকতে পারবে না, সারফেসের উপরে থাকবে। তাহলে এই যে বাঁক, এই বাঁক যেখানে থাকবে না, বা কোনো এলিভেটেড ল্যান্ডফর্মকে যখন ক্রস করে তার মাথায় এরকম ক্র্যাক দেখা যায়। এই ছোট ছোট ক্র্যাক গুলোকে বলা হয় ক্রিভাসেস। বোঝা গেছে? এটা আনইভেন মুভমেন্টের কারণেই তৈরি হয়। তাহলে অ্যাকুমুলেশন দেখো এখানেও যেমন দেখানো হচ্ছে, এখান থেকে যে উঠছে এখানে দেখো এরকম এই যে ক্র্যাক তৈরি হয়েছে, এই ক্র্যাক গুলোকে বলা হয় ক্রিভাসেস। In accumulation area with gentle surface slope at the ice shelf tend to be fair uniform. When ice being moved down slope of the valley, it drag the valley slide and create shear state that produce crack on the crevasses. আবার এই ভ্যালি যখন ক্রস করে নিচের অংশটা নেমে আসে, এটা দুটো নেমে আসে থাকবে, কিন্তু যারা উপরে থাকে না এদের মুভমেন্ট রেট বেশি নয়, এই আনইভেন রেট অফ মুভমেন্টের জন্য ক্র্যাক তৈরি হতে পারে। তবে পার্থক্য একটাই, বাগশুন্ড অনেক গভীর পর্যন্ত হয়, কিন্তু ক্রিভাসেস সাধারণত এটা এতটা ক্ষতির কারণ নয় এবং এর ডেপথ খুবই কম থাকে, রেয়ারলি এক্সিড 30 মিটার, মানে 30 মিটারের বেশি গভীর হয় না। কিন্তু বাগশুন্ড এটা যতটা ওই আইস শেলফ বা গ্লেসিয়ারের থিকনেস ততটাই গভীর হতে পারে, যতটা গ্লেসিয়ারের থিকনেস এটা ততটাই গভীর হতে পারে। নেক্সট, র্যান্ড ক্ল্যাফট। র্যান্ড ক্ল্যাফের কনসেপ্ট সম্পূর্ণ আলাদা। র্যান্ড ক্ল্যাফটের কনসেপ্ট সম্পূর্ণ আলাদা, যেটা বাগশুন্ড এবং ক্রিভাসের সাথে কোনোভাবেই রিলেটেড নয়। দেখো এই হচ্ছে হেড ওয়াল, এটা হেড ওয়াল এবং এটা হচ্ছে গ্লেসিয়ার। গ্লেসিয়ার এবং হেড ওয়ালের মধ্যে যে গ্যাপ তৈরি হয়েছে না, এই গ্যাপটাকে বলা হয় র্যান্ড ক্ল্যাফট। a gap between head of the glacier and surrounding rock wall, মানে হিমবাহ যখন নিচের দিকে নেমে আসছে দেখবে, যদি এটা মাথাটা এরকম হেলে থাকে, ওই যে গ্যাপ তৈরি হয়, এটা হেড ওয়ালের সাথে গ্যাপ তৈরি হয়, সেটাকে বলা হয় র্যান্ড ক্ল্যাফট। তিনটে কনসেপ্ট ক্লিয়ার হলো? যদি কোথাও ডাউট থাকে তো বলবে, হ্যাঁ। নেক্সট দেখো এডিটিস, এগুলো নিয়ে আর খুব ডিটেলসে যাচ্ছি না, কারণ খুবই সহজ এগুলো। ধরো দীর্ঘকাল এখান থেকে এরকম হিমবাহ নামার ফলে দেখবে এদের যে বর্ডার গুলো দেখবে সেই ছুরির ফলার মতো বা করাতের দাঁতের মতো তীক্ষ্ণ হয়ে যায়, এগুলো খুব তীক্ষ্ণ হয়ে যায়, কারণ দীর্ঘদিন হিমবাহ নেমেছে, এটা পাতলা হয়ে যায়। তো ওই ল্যান্ডফর্মকে বলা হয় এরিটিস। দেখতে কিরকম না, প্রেসিপিটাস নাইফ এজ শেপ। বাগসুন কিভাসের মধ্যে ডিফারেন্স হচ্ছে ডেপথ, বাগসুন অনেক গভীর হয়, কিভাস 30 মিটারের বেশি ডিপ হয় না। This is known as Eriti in France and Gret in Germany, Seret in England. Particularly the Eriti profile is rough and jagged like a saw teeth ridge, মানে করাতের দাঁত যেরকম উঠে থাকে না, দেখতে এরকম দাঁতের মতো হয়, মানে একেবারে এরকম সরল রেখা থাকে না, দাঁতের মতো ভগ্ন টাইপের হয় বা ফ্র্যাগমেন্টেড হয়। নেক্সট, পিরামিডাল পিক বা হর্ন, এদের আবার এক্সাম্পল খুব ফেমাস। মোর দ্যান 3 or 4 গ্লেসিয়ার যখন ডিফারেন্ট সাইড থেকে মুভ করে, মাথাটা এরকম সুচালো হয়ে যায়। দেখো এখানে যেমন দেখতে পাচ্ছ, এখান থেকে একটা নিচের ছবিটা দেখো, একটা গ্লেসিয়ার, এদিকে একটা গ্লেসিয়ার, এখানে একটা গ্লেসিয়ার, এদিকে একটা গ্লেসিয়ার, এটা একদম বাস্তব ছবি, উপরেরটা পিক হিসাবে থেকে গেছে, এটাকে বলা হয় হর্ন বা পিরামিডাল পিক। এটাকে সেরাটেড টোপোগ্রাফিও বলা হয়, একে সেরাটেড টোপোগ্রাফিও বলা হয়, যেমন ম্যাটারহর্ন, সিবলিঙ্ক, এগুলো এক একটা পিরামিড চূড়া। নেক্সট, কল। দেখবে মাউন্টেন বা পাহাড়ে বেড়াতে গেলে গাড়িগুলো এরকম সোজা একেবারে সেই টিভিতে যেরকম গাড়ি চলে না সিনেমায়, ওরকম ভাবে উঠে যায় না গাড়িগুলো, এভাবে উঠে যায়, এভাবে ওঠে না গাড়িগুলো। দেখবে পাহাড়কে এভাবে কেটে এরকম ঘুরে 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 ওঠে। এখন
এভাবে কেটে উঠতে গেলে কি করতে হবে, এই যে এরিটি এখানে একটা করে এরকম ব্রেক লাগাতে হবে। ধরো রাস্তাটা এভাবে এসেছিল, আবার দেখবে পরে ঘুরে এসে রাস্তাটা এখান থেকে এভাবে হয়েছে, তাই না? এভাবে রাস্তাটা থাকে না? তাহলে যেখানে এই এরিটিকে ভাঙা হয় রাস্তা তৈরির জন্য, বা একটা সার্ক থেকে আরেকটা সার্কে যাবার রাস্তা এরকম উন্মুক্ত হয়ে যায়, যে ভেঙে যায়, এই ভেঙে যাওয়াকে বলা হয় কল। এই যে আমরা পাস পড়ি না, নাথুলা পাস, তারপর বুমডিলা, জেলেফলা, এ পাস কি? এ পাস হচ্ছে কল। কলগুলো ভেঙেই তো পাস তৈরি হয়। মানে আমরা যেটাকে রাস্তা বলি মাউন্টেনিয়াস এরিয়াতে, পাস, পাসিং করার যে স্পেস, মানে যেখান থেকে গাড়ি পাস করে, সেটাই হচ্ছে পাস। When two cirques converge cutting into same wall, the divided wall lowered by hundreds of meters, forming a saddle shaped gap called col। মানে দুটো সার্কের মাঝখানে এরকম গ্যাপ তৈরি হয়, এখান থেকেই গাড়িগুলো এভাবে ঘুরে 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 এই মাউন্টেনের টপে ওঠে। কল আর প্রডিউস দ্য গ্লেসিয়ার ব্রিচিং বাই ডিফ্লুয়েন্ট গ্লেসিয়ার। এটা অনেক সময় ন্যাচারাল প্রসেসে হতে পারে, আবার মানুষও আর্টিফিশিয়ালি ভেঙেও তৈরি করতে পারে। So col is the lowest point of a notch in the heritage where a pass between two cirques is developed। এখান থেকেই রাস্তাও তৈরি হয়। নেক্সট, গ্লেসিয়াল স্টেপ। দেখো গ্লেসিয়ার যখন মাউন্টেনের ওপর থেকে এভাবে নেমে আসে, একেবারে সোজা রাস্তা এভাবে নামে না, কারণ প্লাকিং হয় তো। তো এরকম ধাপের মতো গ্লেসিয়ারের মুভমেন্ট দেখা যায়, এই ধাপকে কি বলা হয়? গ্লেসিয়াল স্টেপ। এখানে বোঝার কিচ্ছু নেই, কিন্তু গ্লেসিয়াল স্টেপেরও তিনটি অংশ রয়েছে। এটাকে হিমশিড়ি বলে বাংলায়, হ্যাঁ। তিনটে অংশ রয়েছে। ইচ গ্লেসিয়াল স্টেপ হ্যাজ থ্রি পার্টস: রাইজার, ট্রেড or threshold, and rigel। Riser is the step ascent from the steep below to the step immediately above, making a down valley end of later। A threshold is rock bar at the crest of the rock of a riser। A trade, relatively flat surface of a shape, it has revised up valley slope which frequently gives the form of basin। তাহলে তিনটে অংশ দেখা গেল। তিনটে অংশ কি কি? দেখো যেখানে বেসিন তৈরি হচ্ছে এখান থেকে এই ভ্যালিটা পিছন দিকে কন্টিনিউ হচ্ছে, এটা হচ্ছে ট্রেড। সামনের এই চৌকাটের মতো অংশ হচ্ছে রাইজার, আর একটা হচ্ছে রিগেল। রাইজার ইজ দ্য স্টেপ অ্যাসেন্ড ফ্রম দ্য স্টিপ বিলো টু দ্য স্টেপ ইমিডিয়েটলি, মানে প্রত্যেক ধাপের পরের এই নিচের অংশটা হচ্ছে রাইজার। A threshold is the rock bar at the crest and back of a riser। এবং এই রাইজারের পিছনের সবচেয়ে যেখানে উঁচু অংশটা, এটা হচ্ছে থ্রেশোল্ড। তার সামনের দিকের এই অংশটা হচ্ছে রাইজার, এটা হচ্ছে থ্রেশোল্ড। পিছনে হচ্ছে একটা ট্রেড, আর ট্রেডের মধ্যেই জল জমে একটা লেক তৈরি করে, এই লেকের নাম প্যাটার্নস্টার লেক। তাহলে তিনটে লেক আমরা পড়লাম। এক হচ্ছে ফিঙ্গার লেক, সেকেন্ড হচ্ছে করি লেক বা টার্ন, গ্লেসিয়াল স্টিরয়েজ, এটাকে স্টিরয়েজ বলা হয়। এই স্টেরয়েজ এর উপরে যে লেক ডেভেলপ করে, বা গ্লেসিয়াল স্টেপের উপরে যে লেক ডেভেলপ করে, এই লেকগুলোকে ছবিও নিচে দেওয়া হয়েছে। ঠিক এইভাবেই লেকগুলো তৈরি হয়, এক একটা ধাপে এখানে এরকম লেক তৈরি হয়। এই লেকগুলোকে বলা হয় প্যাটার্নস্টার লেক। এর তিনটে অংশ রয়েছে। আবারও বলছি তিনটে অংশ কি কি দেখো, পিছনের এই বেসিন থেকে একদম পিছনের দিকের এই অংশ পর্যন্ত এটা ট্রেড। সামনের দিকে চৌকাটের মতো উঁচু অংশ সবসময় থ্রেশহোল্ড হয়।
আর এটা হচ্ছে খাড়া ঢালু নিচের ঢাল, এটা হচ্ছে রাইজার। ওকে, নেক্সট টপ লেগ, ফিঙ্গার লেগ আর রিবন লেগ, মানে যেটা আমি বলেছিলাম, ধরো এখান থেকে হিমবাহ এই রাস্তায় প্রবাহিত হয়েছিল, এখন মাঝখানের যে ভ্যালি, ধরো নিচে কোনো পাথর ছিল, সেই পাথরটা ঘষে এখানে এসেছে, তাই গর্ত হয়েছে। এবার পরবর্তীকালে হিমবাহ গলে গেলে যখন গ্লেসিয়াল মেল্টিং হলো, সেই জল এসে এখানে জমা হয়েছে, জল জমা হয়, দেখো এইটুকু জায়গাতেই জল জমা হয়ে রয়েছে, আঙ্গুলের মতো দেখতে, এই লেককে বলা হয় ফিঙ্গার লেক বা রিবন লেক বলে। এই লেকের নাম রিবন লেক হতে পারে। এটা গ্লেসিয়ারের আনইভেন ইরোশনের জন্য, আনইভেন ইরোশন কি কারণে হয়, ধরো এখানে হার্ড রক ছিল, এইচ ফর হার্ড রক, এখানেও ধরো হার্ড রক, মাঝখানে সফট রক ছিল, তাই বেশি ক্ষয় করেছে, গর্ত হয়ে গেছে, এই গর্ততে জল জমে রিবন লেক তৈরি হলো। কনসেপ্টটা বোঝা গেল? অনেক নতুন ল্যান্ডফর্ম আছে, মানে যেভাবে নর্মালি গ্লেসিয়ার পড়া হয় ওটুকু পড়ে গেলে সাফিসিয়েন্ট হবে না, এন্টায়ার গ্লেসিয়ারের যে ল্যান্ডফর্ম এগুলোকে কভার করতে হবে। নেক্সট ট্রাঙ্কেটেড স্পার, দেখবেন নদী, নদী কিভাবে প্রবাহিত হয়, পাহাড়ি অঞ্চলে যারা বেড়াতে গেছে এটুকু চোখে পড়েছে, দার্জিলিং, ন্যূনতম দার্জিলিং গেলে ওটা পেয়ে যাবে যে ইন্টারলকিং স্পার। এই স্পারের নাম কি? ইন্টারলকিং। দার্জিলিং এর যে হিল আছে না, তুমি ওই হিলের উপরে উঠলেই দেখবে ইন্টারলকিং স্পার প্রত্যেক মোড়ে মোড়ে দেখতে পাবে, যত মোড় রয়েছে না, মানে গাড়ি যেখানে বাঁকছে প্রত্যেকটা বাঁক হচ্ছে এক একটা ইন্টারলকিং স্পার, যেখানে তুমি এই উপত্যকায় দাঁড়িয়ে নদীর আপার ফ্লো দেখতে পাবে না, তুমি এই পর্যন্তই দেখতে পাবে, এখান থেকে এইটুকুই দেখতে পাবে, কিন্তু এখানেও নদী যে রয়েছে না, এই ফ্লো গুলো দেখতে পাবে, কারণ এক্ষেত্রে স্পার গুলি বাধার সৃষ্টি করে। কিন্তু পরবর্তীকালে যদি এই অঞ্চলের উপর দিয়ে হিমবাহ প্রবাহিত হয়, হিমবাহ তার তো এঁকে মেঁকে প্রবাহিত হতে পারে না, বা হলেও এতটা আহ, নদীর মতো আঁকা বাঁকা নয়, তো একে মোটামুটি এরকম সোজা রাস্তায় কেটে প্রবাহিত হয়, তখন ওই পাশের অংশগুলো, এই স্পারের পাশের অংশগুলো কিরকম দেখতে লাগে, একদম আপেল কাটার মতো থাকে, এরকম আপেল কাটার মতো দেখতে লাগে, যেন মনে হয় কেউ কেটেছে কোদাল দিয়ে, মানে কোদাল বা কোনো কিছু দিয়ে এটাকে কেটেছে, তো সেই আপেল কাটার মতো দেখতে লাগে, এই ল্যান্ডস্কেপকে বলা হয় ট্রাঙ্কেটেড স্পার। নেক্সট নুনাটক। নুনাটক দেখতেই পাচ্ছ যে যখন চারপাশের সারফেস বরফে ঠেকে গেছে, কিন্তু মাউন্টেনের চূড়াটা এতটাই উঁচু বা এতটাই বড় যে সেখানে এখনো বরফ ছুঁতে পারেনি, মানে চূড়াটা ফাঁকা রয়েছে, চারপাশে বরফ ঢেকে গেছে, এরকম ল্যান্ডস্কেপকে বলা হয় নুনাটক। এটাও একটা সেই রিভারের আইল্যান্ডের মতো, ধরো চারপাশে জল, মাঝখানে যখন একটুখানি দেখবে জেগে রয়েছে, এটা আইল্যান্ড দেখে না, ভলকানিক আইল্যান্ড, ঠিক ভলকানিক আইল্যান্ডের মতো দেখতে লাগছে, এটা কিন্তু মাউন্টেনের উপরে টপ, যেখানে চারপাশে মাউন্টেন বরফে ঢেকে গেছে, কিন্তু তার একটুখানি চূড়া ফাঁকা থেকে গেছে, এই ফাঁকা থেকে যাওয়াকে বলা হয় নুনাটক। নেক্সট ফিয়র্ড, যখন গ্লেসিয়েটেড ভ্যালিজ কোনো কারণে সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়, ফিয়র্ড আর সাবমার্জ গ্লেসিয়াল ভ্যালিজ আন্ডার দ্য সি ওয়াটার। কোথায় দেখা যেতে পারে? উচ্চ অক্ষাংশে, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ডের যে উপকূল, সেখানে দেখা যেতে পারে। এই নিমজ্জিত হিমবাহ উপত্যকাকে বলা হয় ফিয়র্ড। মনে রাখবে ফিয়র্ড এবং ফিয়ার্ড দুটো এক নয়, স্পেলিং দেখতে হবে। দেখো সাধারণত স্পেলিং এর এভাবে লেখা হয় FJORDS, বা কোথাও এরকমও লেখা হয় FIORDS, দুটোই সেম। আর একটা হয় ফিয়ার্ডস, FIARDS। ফিয়র্ডের চেয়ে ছোট এবং সংকীর্ণ কিন্তু দীর্ঘাকার হলে তাকে ফিয়ার্ডস বলে। এদের ডিফারেন্স আমি পরে পড়াবো, যখন প্ল্যানেশন সারফেস আর ইউস্ট্যাটিক যে প্রসেস, এটা পড়াবো। নেক্সট একটা ক্লাস অ্যাড থাকবে জিওমরফোলজিতে, ওই ক্লাসে
সবকটা উপকূলের বৈশিষ্ট্য পড়াবো, মানে রিয়া উপকূল, ফিয়র্ড, ডালমেসিয়া, ফিয়ার্ড কি ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়, এবং রিভারের রিজুমিনেটেড ল্যান্ডফর্ম ওখানে দেখাবো। ওখানে আরো কিছু কোশ্চেন দেখবে, এই যে হারবার বলে না, ন্যাচারাল হারবার, ডক কিভাবে তৈরি হয়, কোন ধরনের জিওমরফিক প্রসেসেস বা জিওমরফিক এনভায়রনমেন্ট ন্যাচারাল হারবার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফেভারেবল। এরকমও কোশ্চেন ছিল যথেষ্ট ডিপলি, যে সেটা যদি রিয়া উপকূল নিচে বসে যায়, যদি ফিয়র্ড উপকূল বসে যায় বা উপরে উঠে যায়, কোন ক্ষেত্রে সবচেয়ে ভালো ন্যাচারাল হারবার ডেভেলপমেন্ট হবে বা ন্যাচারাল হারবার ডেভেলপমেন্ট করা সুইটেবল হবে, এরকম কোশ্চেন আছে। তো সেগুলো কনসেপ্ট গুলোকে বুঝতে হবে, যে কোনটা নিচে বসে গেলে নিচে কি ঘটনা ঘটতে পারে বা কি সিচুয়েশনে কোনটা হয়, ফুললি কনসেপ্ট থাকতে হবে। তো এখানে সেটা এতটা ডিটেলসে হবে না, ওটা অন্য ক্লাস থাকবে। তো এটুকু এখানে মনে রাখো যে হিমবাহ উপত্যকা নিচে বসে গেলে ফিয়র্ড তৈরি হয়। নেক্সট, ক্র্যাগ এন্ড টেল, এগুলো তোমরা পড়েইছো, যে যখন ধরো হিমবাহ প্রবাহিত হচ্ছে, মানে এটা হচ্ছে হিমবাহের মুভিং সাইড, যদি একটা কঠিন শিলা থাকে তবে পিছনের কোমল শিলা, যেমন বায়ু প্রবাহের মতো, যদি বায়ু প্রবাহিত হয় পিছনের দেখবে এই কঠিন শিলার পেছনে এরকম নরম শিলাগুলো ক্ষয় পায় না, থেকে যায়। ঠিক হিমবাহের ক্ষেত্রেও তাই, কঠিন শিলা পিছনের শিলাকে ক্ষয় থেকে বাধা দান করে, কিন্তু সেটা খুব বেশি দূর নয়, সামনাসামনি কিছুটা, যে যতটা তার শ্যাডো বা ছায়া রয়েছে তারপরে আবার রিমেন ইরোশন করতে স্টার্ট করবে। তাহলে সামনের এই কঠিন শিলাকে বলা হয় ক্র্যাগ, পিছনের নরম শিলাকে বলা হবে টেল, লেজের মতো রয়েছে। কোথায় দেখা যায়? অল্টারনেটিভলি হার্ড অ্যান্ড সফট রক বা রেজিস্ট্যান্ট অ্যান্ড উইক রক, যেখানে পরপর থাকে, হরাইজন্টালি নয় ভার্টিক্যালি থাকে, এদের স্ট্র্যাটিফিকেশন ভার্টিক্যালি হতে হবে। হার্ড এবং সফট রক ঠিক জিও গ্রেডের মতো, যেখানে স্ট্র্যাটিফিকেশন ভার্টিক্যাল হয়, সেই ভার্টিক্যাল স্ট্র্যাটিফিকেশনে ক্র্যাগ অ্যান্ড টেল গড়ে ওঠে। এরপরে দেখবে রসে মতনে, এই যে ল্যান্ডফর্মটা দেখছো রসে মতনে, রসে মতনের টার্ম প্রথম ব্যবহার করেছিলেন ফার্দিনান্ড ডি সসার 1804 সালে। যার দুটো সাইড রয়েছে, স্ট্রস অ্যান্ড লি সাইড। গ্লেশিয়ার মুভটা এই দিক থেকে করেছিল, গ্লেশিয়ার এই দিক থেকে মুভ করেছিল এবং নেমেছে এইভাবে। এই সাইডকে বলা হয় স্ট্রস, অপোজিট সাইড হচ্ছে লি। লি সাইডে কোন প্রসেস কাজ করে? প্লাকিং। স্ট্রস সাইডে কাজ করবে হচ্ছে অ্যাব্রেশন বা পলিশিং। ওকে, দেখো ওই ছবিটা এখানে নিচে আবার দেওয়া হয়েছে, অলরেডি ব্যাখ্যা আমি করেছি এটার। নেক্সট, ডিপোজিশনাল ল্যান্ডফর্ম। গ্লেশিয়াল নট অনলি ইরোড বাট ইট অলসো ডিপোজিট টু। এই ডিপোজিশনাল ল্যান্ডফর্মের মধ্যে বা ডিপোজিশন অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। দেখো ডিপোজিশন এমন নয়, সবসময় এমন নয় যে ডিপোজিশন তখনই হবে যখন গ্লেশিয়ার মেল্ট হবে। ঠিক আছে, যখন এখানে ডিপোজিশন এরকম নয় যে মেল্টিং হলেই তবে ডিপোজিশন হবে। ডিপোজিশন আরো বিভিন্ন সময় হতে পারে, যেটাকে মোরেন বলে, গ্রাব রেখা। তাহলে accumulated material which has been transported or deposited by ice known as moraine. Accumulated materials deposited by the glacier called moraine or গ্রাবরেখা। এটাকে গ্রাবরেখা বলে। অনেক ধরনের গ্রাবরেখা হয়, গ্রাবরেখা অনেক ধরনের হয়, তাদের পজিশনের উপর ডিপেন্ড করে, কোন জায়গায় রয়েছে পজিশনের উপর ডিপেন্ড করে। আবার গ্লেশিয়ার শুধুমাত্র সেডিমেন্ট নিয়ে আসে না, ডেব্রিজ, a mixture of drift, ড্রিফট, এখানে ড্রিফট লিখেছে, ওভারঅল মিক্সচারকে ড্রিফট বলা হয়। হ্যাঁ, মিক্সচার অফ ড্রিফট, রক ফ্লাওয়ার, সিল্ড, স্যান্ড, সাব অ্যাঙ্গুলার, বোল্ডার, আনসর্টেড অ্যান্ড উইদাউট স্ট্র্যাটিফিকেশন, কোনো শর্টিং করতে পারে না, সবকে একসাথে বহন করে। গ্লেশিয়ার যতদূর প্রবাহিত হয়েছে
গ্লেশিয়ার সামনের দিকে যতদূর প্রবাহিত হয়েছে, এই যে মোরেন, এই মোরেনকে কি বলা হয়? টার্মিনাল মোরেন। এটা হচ্ছে আমাদের এন্ড মোরেন বা টার্মিনাল মোরেন। মনে রাখবে যেটা এখানে স্নাউট ছিল, গ্লেশিয়ার এভাবে যে জিভের মতো অংশ, এই স্নাউট যখন গ্লেশিয়ার এবার রিট্রিট করতে থাকে বা পিছন দিকে পিছিয়ে যেতে থাকে, মানে গ্লেশিয়ার যখন মেল্টিং স্টার্ট হয়, ধরো শীতকালে গ্লেশিয়ার নিচে থাকে, গ্রীষ্মকালে উপরে উঠে যায়, সামনের ঠিক এরকম হিলের মতো যে ল্যান্ডফর্ম জমা করে, দেখো ছবিটা একদম ক্লিয়ার দেখানো হয়েছে, এগুলোকে বলা হয় এন্ড মোরেন বা টার্মিনাল মোরেন। কতদূর এন্ড মোরেন হবে? যার পিছন পর্যন্ত গ্লেশিয়ার থাকবে পুরোটাই হবে এন্ড মোরেন। নেক্সট ল্যাটেরাল মোরেন। গ্লেশিয়ার যখন প্রবাহিত হয়েছিল না, এই পাশেও কিছু ম্যাটার ডিপোজিট করেছিল। এগুলো ছিল কি তার? এগুলো ছিল তার ল্যাটেরাল মোরেন। এখানেও এগুলো সব ল্যাটেরাল মোরেন। নেক্সট মিডিয়াল মোরেন। যখন দুই দিক থেকে দুটো রাস্তা যেমন এসে যোগ হয়, যদি দুটো গ্লেশিয়ার যোগ হয়, এই দুজনের যে মিডিয়াল মোড, মানে সরি, দুজনের যে ল্যাটেরাল মোরেন, এই ল্যাটেরাল মোরেনটা একসময় এই গ্লেশিয়ারের মিডিয়াল মোরেন তৈরি করে। দেখো মাঝের এই গ্লেশিয়ার গুলো এক একটা সব, এগুলো সব মিডিয়াল মোরেন, তাই না? দুটো গ্লেশিয়ার যেখানে যুক্ত হচ্ছে, এগুলো সব মিডিয়াল মোরেন তৈরি করে। গ্রাউন্ড মোরেন। গ্রাউন্ড মোরেন কিভাবে আসে? এই গ্লেশিয়ারের শীটটা যেখানে রয়েছে না, এর নিচেও কিন্তু, এই শীটের নিচেও কি রয়েছে? ছোট ছোট ম্যাটার, যার উপর দিয়ে হিমবাহ প্রবাহিত হচ্ছে। এখন হিমবাহ আরো পিছিয়ে গেলে দেখবে সেগুলো সব উন্মুক্ত হবে সামনে, ওগুলোকে বলা হয় গ্রাউন্ড মোরেন। which are thick sheet of disorganized piles of rock, various shape, size, and differentiating of the rock type. They are deposited when morainic debris carried in the base of the ice sheet or glacier released during phase of melting. যখন গ্লেসিয়ার মেল্টিং হয়ে গেল না, মেল্টিং হয়ে যাওয়ার ফলে তার নিচে, মানে গ্লেসিয়ার ওপরে গ্লেসিয়ার রয়েছে, তার নিচে তো ম্যাটার গুলো থাকে, ওইগুলো তৈরি করে গ্রাউন্ড মডেল। আবার এন গ্লেসিয়াল মোরেনও হয়। এই কনসেপ্টটা একটু ডিফারেন্ট। এন গ্লেসিয়ার মোরেন কি? ধরো এটা আমাদের গ্রাউন্ড সারফেস, গ্লেসিয়ার ধরো এভাবে মুভ করছে, ওপরের এই ছবিটা হচ্ছে গ্লেসিয়ারের ছবি। এখন গ্লেসিয়ারের নিচে দেখবে ঠিক সারফেসের উপরে এরকম ছোট ছোট রক্স থাকে। এই রক্সকে আমরা কি বলি? এই রক্সকে বলা হয় গ্রাউন্ড মোরেন। এবার দেখো হিমবাহের এই থিকনেসটা কিন্তু কম নয়। আমি ধরে নিলাম এটা একটা গ্লেসিয়ার, ঠিক ওটার মতোই ধরো এটাও একটা গ্লেসিয়ার। এখন দেখো এই গ্লেসিয়ারের উপর ধরো পাশে তো দেখতেই পাচ্ছ ল্যান্ডস্কেপ থাকে, আমি আগের ছবিতে একবার যাই। ধরো এখান থেকে ধরো ওয়েদারিং এর ফলে বিভিন্ন ম্যাটার বা ধসের ফলে গ্লেসিয়ারের উপরে এসে জমা হবে। তো এখান থেকে ধরো ম্যাটার এর উপরে এসে জমা, ধরো পাথর টুকরো গ্লেসিয়ারের উপরে আসলো। এবার দিনের বেলা সূর্যের তাপে এখানে ফিজিক্যাল ওয়েদারিং হয়, পাথর খন্ডগুলো উত্তপ্ত হয়। উত্তপ্ত হলে কি হবে? গরম হবে, এবং গ্লেসিয়ারের ঠিক এর নিচের যে বরফ সেগুলো গলে যাবে, পাথর খন্ডগুলো এর ভেতরে ঢুকে যাবে। যখনই ভেতরে ঢুকে যাবে না, তখন দেখবে উপরের এই সারফেসটা আবার কভার হয়ে যাবে। মানে ধরো ভেতরে পাথর টুকরো গুলো, উপরে এভাবে সারফেস কভার হয়ে গেল, বা পাথর টুকরো ধরো গ্লেসিয়ারের মধ্যে এভাবে থেকে গেল। এগুলোকে বলা হয় এন গ্লেসিয়াল মোরেন। প্রাথমিকভাবে যখন এই গর্তটা তৈরি হয়েছিল, এই গর্তগুলোকে বলা হয় ডাস্ট কূপ। এগুলো এখানে পাবে না হয়তো, বা ধূলি কূপ বলা হয়, এখানে বোধহয় নেই এগুলো।
প্রাথমিকভাবে যখন এই গর্ত তৈরি হয়, এর উপরে এই গর্তগুলোকে বলা হয় ধূলিকূপ বা ডাস্টকূপ। রেন গ্লেসিয়ার মোরেন কভার হয়ে গেল। লাস্ট পড়ে থাকছে ড্রামলিন। এই দেখো দিয়েছে ডাস্ট ওয়েল, যে কনসেপ্টটা বলছিলাম যে the piece of rock absorb heat from the sun during daytime and melt the underlying ice and developing several hole having few meter depth called dust well। মানে একেবারে আইস সেলফ বা যে গ্লেসিয়ার তার উপরে এরকম গর্ত দেখা যায়, এই গর্তগুলোকে বলা হয় ডাস্ট। প্রত্যেকটা গর্তের মধ্যে যেমন গর্তে কাঁকড়া থাকে না, প্রত্যেকটা গর্তের মধ্যে একটা করে কি পাবে, একটা করে রক্স পাবে। যদি হাত দিয়ে তোলো নিচে নেমে দেখবে একটা করে রক্স ওর ভেতরে ডেফিনেটলি আছে, তবেই গর্তগুলো তৈরি হয়েছে। নেক্সট, ড্রামলিন। Drumlin is an Irish term that has been widely accepted to describe a streamlined, elongated hammock or whaleback shaped landform or till. Drumlin are also known as egg basket topographies। মানে হিমবাহের গতিপথ এরকম ডিম ভর্তি ঝুড়ির মতো বা উল্টানো ঝুড়ির মতো দেখতে যে ল্যান্ডফর্ম, এই ল্যান্ডফর্ম গুলোকে ড্রামলিন বলা হয়। সাধারণত এগুলো একা একা থাকে না, একটা কলোনি থাকে, ড্রামলিনের কলোনি থাকে, একসাথে থাকে। Glacial drift are the rock debris carried by the glacier are collectively called drift। আগেই বলেছি যে গ্লেসিয়ার যেসব ম্যাটার ক্যারি করে তাদেরকে একসাথে বলা হয় drift, collectively called drift। till unsorted non stratified drift বা no stratified drift। ওই ড্রিফট সাধারণত কোনো শর্টেড হয় না, বলেছিলাম সবাইকে একসাথে নিয়ে আসে, ঠিক যেমন লোয়েস্ট ডিপোজিট করে ওইভাবে গ্লেসিয়ারও ছোট বড় ম্যাটার সব একসাথে ডিপোজিট করেছে। কোনো পাহাড়ি অঞ্চলে দেখবে যেখানে গ্লেসিয়ার রয়েছে তার নিচের ল্যান্ডস্কেপ যদি তুমি জুন জুলাই মাসে বেড়াতে যাও, দেখবে যখন হিমবাহ গুলো সরে গেছে না, শুধু পাথরে ভর্তি এরকম ল্যান্ডফর্ম দেখতে পাবে। ওই ল্যান্ডফর্মকে বলা হয় হিল। তাহলে আনশর্টেড ম্যাটার গুলোকে কালেকটিভলি বলা হয় ডিপ্ট, কিন্তু যেখানে স্ট্র্যাটিফিকেশন থাকে না এরকম জমাকৃত ল্যান্ডফর্ম গুলোকে বলে বা জমাকৃত ম্যাটার গুলোকে বলা হয় ডিপ। আর একটু সময় লাগবে ফ্লুভিও গ্লেসিয়াল ডিপোজিট, মানে একসাথেই পড়াতে হবে এটা, লেন্দি ক্লাস। ফ্লুভিও গ্লেসিয়াল এতক্ষণ আমরা দেখলাম যেটা শুধু গ্লেসিয়ারের, কিন্তু শুধু গ্লেসিয়ার সবকিছু করে না, ছবি দেখা একদম ল্যান্ডস্কেপ মধ্যে দেওয়া রয়েছে। এই হচ্ছে গ্লেসিয়ারের অস্তিত্ব এখন এই পর্যন্ত। তাহলে সামনের দিকে এই যে ডিম ভর্তি ঝুড়ির মতো এগুলো দেখতে পাচ্ছ, দেখো তিমির পিঠের মতো দেখতে, এগুলো সব ড্রামলিন, এগুলো এক একটা ড্রামলিন। সামনের এই যে মোরেন, এই মোরেনটার কি নাম বা এই মোরেন গুলোকে কি বলা হয়? এখানে এক সময় হিমবাহ এগিয়েছিল, এক হিমবাহ পিছিয়ে গেছে, পরিষ্কার কনসেপ্ট দেখো, হিমবাহ পিছিয়ে গেছে, এগুলো হচ্ছে টার্মিনাল মোরেন। এখানে রয়েছে কি দেখো, এগুলো দেখা যায় পরিষ্কার করে লিখেছে গ্রাউন্ড মোরেন। এখানে যে ছোট ছোট ম্যাটার জমা রয়েছে সারফেসের উপর, এগুলোকে বলা হয় গ্রাউন্ড মোরেন। একইভাবে এস্কার এন্ড কেম দেখা যায়। মাইক্রোফোন অফ করো। মাইক্রোফোন অফ করো। দেখো এস্কার এন্ড কেম, এস্কার এন্ড কেম কিন্তু অনলি গ্লেসিয়ার ল্যান্ডফর্ম নয়, ফ্লুভিও গ্লেসিয়ার ল্যান্ডফর্ম। এখন আমরা সাথে ফ্লুভিয়ালের কনসেপ্ট করবো। ফ্লুভিয়াল কনসেপ্ট, এই যে আমরা গঙ্গা রিভার বলি, কোথা থেকে উৎপন্ন হয়েছে? গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে। ঠিক যেখান থেকে গ্লেসিয়ার মেল্টিং স্টার্ট হয়, এখান থেকে দেখো সরু সরু চ্যানেল তৈরি হয়েছে। এই চ্যানেল গুলো হচ্ছে পরবর্তীকালে একটা বড় রিভার তৈরি করে। দেখো এগুলো হচ্ছে চ্যানেল বা নদী। তাহলে নদী এবং হিমবাহের যৌথ প্রভাবে
নদী এবং হিমবাহের যৌথ প্রভাবে এই ল্যান্ডফর্ম গুলো ডেভেলপ হয়েছে। যেমন এসকার, এটাকে অসারও বলা হয়। এই টার্মটাই পরীক্ষায় পড়বে। লং, ন্যারো, রিজ, একদম পরিষ্কার করে খাতায় লিখে নাও। লং, ন্যারো বা ঝিকঝ্যাক রিজ, মানে আঁকা বাঁকা এরকম শৈলশিরা হতে পারে, ওই শৈলশিরাগুলিকে বলা হয় এসকার। আর কেম কোনটা? কেম হচ্ছে ঢিবির মতো ডিপোজিট বা মাউড শেপ ডিপোজিট। স্টিপ সাইডেড মাউড, ঢিবির মতো যদি ডিপোজিট হয় সেটাকে বলা হয় কেম। ঠিক আছে, যার ক্লাসের টাইম হয়ে গেছে বা যাবার কোথাও আছে লেফট হয়ে যাও। দেখো, গ্লেশিয়ারেরও ডেল্টা থাকে, যেখানে গ্লেশিয়ার ডিপোজিটেড ম্যাটার এরকম ফ্যান শেপ দেখতে হয়। ড্রামলিন অনলি গ্লেশিয়ার হিসাবেই ধরা উচিত, লাস্ট এক্সামে তাই দিয়েছে। এই যে শেপ, এটাকে বলা হয় ডেল্টা অফ গ্লেশিয়ার। এস্কার যদি দেখি, তবে এখানে যে ঢিবির মতো শৈলশিরাগুলো দেখা যায় না, এই ঢিবির মতো শৈলশিরাই হচ্ছে এস্কার। যেমন এটা একটা এস্কার, এখানে ধরো একটা এস্কার দেখা যেতে পারে এভাবে, ঢিবির মতো শৈলশিরা হলে এস্কার হবে। আর এরকম যদি ছোট ছোট মাউড শেপ ঢিবি দেখা যায়, সেটা হবে কেম। কেম ইজ কল্ড ডেল্টা অফ গ্লেশিয়ার। অনেক ক্ষেত্রে কেমকেই বলা হয় ডেল্টা অফ গ্লেশিয়ার, মানে গ্লেশিয়ার যেমন নদী ডিপোজিট করে না, বলছে হিমবাহ ডিপোজিট করে। হিমবাহের ডিপোজিট কোথায় হয়? আউট ওয়াশ প্লেন, মানে এখান থেকে এই পর্যন্ত এই অংশটাকে বলা হয় বহির্ভূত সমভূমি বা আউট ওয়াশ প্লেন। এই আউট ওয়াশ প্লেনের উপর এরকম মাউড শেপ যে ডিপোজিট, এটাকে বলা হয় কেম। এটা দেখতে কিরকম হয়? মাউড বা ঢিবির মতো দেখতে। এস্কারের দৈর্ঘ্য 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এস্কার এরকম উঁচু ঢিবির মতো, কিন্তু লম্বা হয়, দেখতে লম্বা হয়। আর কেম হলে সেটা ছোট ঢিবির মতো দেখতে হবে, লম্বা নয়। নেক্সট, আউট ওয়াশ প্লেন, বহির্ভূত সমভূমি। দেখো এই যে ঢিবিগুলো দেখছো, এই ঢিবিগুলো সব এক একটা কেম বলা হয়, আর এই শৈলশিরাগুলোকে বলা হয় এস্কার। এখানেও দেখানো রয়েছে যে কেম, এগুলো সব দেখো যে ছোট ছোট ঢিবি, এগুলো সব এক একটা কেম। The meltwater caused due to ablation of glacier, ablation মানে গলে যাওয়া, and its snout descend through the terminal moraine, এবং সামনের এই মোরেন হচ্ছে, এটা কি টার্মিনাল মোরেন। এই টার্মিনাল মোরেনটাই হচ্ছে স্নাউট, যেখান থেকে গ্লেশিয়ার এবার পিছু হতে থাকে, এই যে গ্লেশিয়ার ওয়াল পিছু হতে থাকে। and separated sheet like water, the spreading water erode the terminal moraine and deposit eroded sediment at the front of the terminal moraine, এবং এই টার্মিনাল মোরেনকে এবার কেটে ফেলে। এখান থেকে যে নদী তৈরি হয়েছে না, সেই নদী টার্মিনাল মোরেনকে কেটে নিচে নামতে থাকে। আগের ছবিটা দেখো, আরো ভালো বুঝতে পারবে। এই টার্মিনাল মোরেন ছিল, দেখো তাকে নদীগুলো কেটে এভাবে সামনের দিকে এগিয়ে গেছে, দেখেছো কি? এটা আউটওয়ার্ড প্লেনের উপরে হয়। Thus form a plane which call outwash plane. An outwash plane are characterized by well sorted sediment, কিন্তু outwash plane এর মেটেরিয়াল সর্টেড হয়। সর্টেড মানে কি? বড় ম্যাটার গুলো কি এখানেই ছেড়ে যায়, ছোট গুলোকে ট্রান্সফার করে নিচের দিকে নিয়ে যায়। The outwash plane also known as sandar, এটা আইসল্যান্ডিক টার্ম, কে স্যান্ডার বলা হয়। characterized by multi-threaded channel which are called braids, এবং এর মধ্যে এরকম সরু সরু রিভার চ্যানেল দেখা যায়, এটা চ্যানেলগুলোকে ব্রেড বলে। এবং এই চ্যানেল দ্বারা যদি
আউট ওয়াশ প্লেন ডাইসেক্টেড হয় তাকে বলা হয় ভ্যালি ট্রেন। একাধিক চ্যানেল যেরকম এই ল্যান্ডস্কেপকে ব্যবচ্ছিন্ন করে বা ডাইসেক্টেড করে, তখন এই সারফেসকে বা ওই আউট ওয়াশ প্লেনকে বলা হয় ভ্যালি ট্রেন, আর চ্যানেলগুলোকে বলা হয় ব্রেডস। Out wash plain are formed in fact due to coalitions of the several alluvial fan. অনেক alluvial fan জমেও কিন্তু আউট ওয়াশ প্লেন ফর্ম হতে পারে, যার সামনে কি থাকে, টার্মিনাল মোরেন থাকে। নেক্সট, নব অ্যান্ড কেটেল। ফার্স্ট হচ্ছে কেটেল। দেখো এই যে গ্লেসিয়ার দেখছো না, খুব প্রাসঙ্গিক কনসেপ্ট। এখন অনেক সময় গ্লেসিয়ার ক্লেভিং হয়। কি হয়? গ্লেসিয়ার ক্লেভিং মানে বড় বড় পাথর, সরি বড় বড় এরকম বরফের টুকরো ভেঙে নিচের দিকে নেমে আসে এবং সেগুলো জলের স্রোতের সাথে এই টার্মিনাল মোরেন বা এই নদী মারফত প্রবাহিত হয়ে টার্মিনাল মোরেনকে ক্রস করে আউট ওয়াশ প্লেনের মধ্যে ভাবে জমা হয়। ওই পাথর খন্ড, সরি পাথর না, বরফ খন্ড, ওই বরফ খন্ডগুলো যখন আউট ওয়াশ প্লেনের মধ্যে জমা হতে থাকে, আউট ওয়াশ প্লেন তো নরম পিচ্ছিল ধরনের হয়, ধীরে ধীরে ওগুলো গলে যায়। গলে গিয়ে যেখানে ওই বরফ খন্ডটা গেঁথে ছিল না, একটা লেক তৈরি হয়। এখানে ছোট ছোট রকম লেক তৈরি হয়। এই লেককে বলা হয় কেটেল লেক বা কেটেল হ্রদ। The kettle are depression formed by melting of buried ice in the outwash plain. Outwash plain এর মধ্যে হিমবাহ থেকে ভেঙে আসা বরফের টুকরো, সেগুলো গলে গিয়ে যে বেসিন শেপ ডিপ্রেশন এবং পরবর্তীকালে লেক তৈরি হয়, এগুলোকে বলা হয় কেটেল লেক। আর এই কেটেল হ্রদেই ভার্ব ডিপোজিট দেখা যায়, ভি আর ভি, ভার্ব ডিপোজিট। ভার্ব ডিপোজিট কি, এই কনসেপ্ট গুলো দরকার আছে, এখান থেকেও কোশ্চেন হয়। ভার্ব ডিপোজিট হচ্ছে, দেখবে যখন গ্রীষ্মকাল থাকে, হিমবাহের গলন বেশি হয়, বেশি পরিমাণ জলরাশি যখন প্রবাহিত হয়, বড় বড় ম্যাটার এই কেটেল হ্রদে জমা হয়। মানে আমি যদি কেটেল হ্রদটা এভাবে বড় করে আঁকি, ধরো গ্রীষ্মকালে বড় বড় ম্যাটার তখন নদী বয়ে নিয়ে আসতে পারবে, প্রথমে বড় ম্যাটারের একটা লেয়ার তৈরি হলো। আবার দেখবে যখন শীতকাল আসে, তখন আর বরফ বেশি গলে না, তখন ধীরে ধীরে সংকীর্ণ জলধারা আসে এবং ছোট ছোট ম্যাটার গুলোকে এর উপরে এভাবে জমা করে। আবার যখন গ্রীষ্মকাল আসবে, আবার দেখবে এর উপরে বড় বড় ম্যাটার জমা হবে। আবার শীতকালের উপর কি হবে, ছোট ছোট ম্যাটার জমা হবে। এই যে শর্টিং, এই যে শর্টিং মানে একবার বড় ম্যাটার, আবার একবার ছোট, আবার একবার বড়, মানে সিজনাল টেম্পারেচার কন্ট্রাস্টে যে ডিপোজিশনের ডিফারেন্স দেখা যায়, এই ডিপোজিশনকে বলা হয় ভাব ডিপোজিট। এটা ক্লাইমেট চেঞ্জ তার একটা সাইন ক্যারি করে। যখন আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে জিওলজিস্ট কোনো কাজ করে না, হিমবাহের কেটেল লেক থেকে ওই ক্লাইমেট চেঞ্জের সেডিমেন্ট স্যাম্পলিং করা হয় বা কালেকশন করা হয়, সেটা পরীক্ষা নিরীক্ষা করে ওই সেডিমেন্টের বয়স বা সংক্রান্ত সেই সময়ের যে ইভেন্ট, সেগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়। এটাকে বলা হয় ভাব ডিপোজিট। এই ভাব ডিপোজিট কেটেল লেকে দেখা যায়। বোঝা গেছে? দ্য সাইজ অফ দ্য কেটেল ডিপেন্ড অন সাইজ অফ দ্য বেরিড ব্লক। এবার কত বড় কেটেল লেক হবে সেটা ডিপেন্ড করবে কত বড় তোমার আইস ভেঙে এসেছিল বা কত বড় গ্লেসিয়ার ভেঙে এসেছিল, বরফের টুকরো, তার উপর। এটা কয়েক কিলোমিটার হতে পারে, ছোট হতে পারে। লার্জ কেটেল dotted with number of low mouth which are called hammock or knob। এবং কেটেলের মধ্যে দেখবে অনেক সময় ছোট ছোট রকম মাউড থাকে, ঢিবির মতো থাকে, সেটাকে বলা হয় নব। লার্জ কেটেল আর ডটেড উইথ নিউমেরিয়াস লো মাউড হুইচ আর কল্ড নব। মানে কেটেলের মধ্যে ছোট ছোট মাউড থাকতে পারে, ওই মাউড গুলোকে বলা হয় নব। ক্লিয়ার? আর একটা হচ্ছে ইরাটিক্স বা আগামুখ। এটা কি, ধরো গ্লেশিয়ার তো মুভ করে, এটা হয়তো ব্যাসাল্ট কলোনি ছিল, এখান থেকে গ্লেশিয়ার এই পাথরের টুকরোকে দীর্ঘ পথ প্রবাহিত করে এমন একটা জায়গায় নিয়ে এসেছে, এখানে এই ব্যাসাল্ট টুকরোগুলোকে জমা করছে, যেখানে আশেপাশে কয়েক হাজার কিলোমিটারের মধ্যেও একটা এরকম ব্যাসাল্ট টুকরো দেখা যায় না বা ব্যাসাল্টের কোনো লেয়ার নেই। তাহলে
Erratics is a large rock fragment that has been transported by moving ice away from its original place and deposited in an area dissimilar with rock type, মানে যেখানে গিয়ে তাদের জমা করছে ওখানে কোথাও ওই ধরনের রক্সের স্ট্রাকচার নেই। ইরাটিস কথার অর্থ হচ্ছে আগন্তুক, মানে বাইরে থেকে বা অনেক দূর থেকে গ্লেসিয়ার ওই ম্যাটার গুলোকে কষ্ট করে বয়ে এনে এখানে জমা করেছে, কিন্তু এখানে দেখো ওই ব্যাসাল্টের কোনো লেয়ার নেই। বা ধরো যদি এটা গ্রানাইট হয়, ওরা স্যান্ডস্টোন লেয়ারের উপর গ্রানাইট গুলোকে জমা করেছে, একদম ফ্র্যাগমেন্টেড রক পড়ে রয়েছে। এখন দেখে মনে হতে পারে যে যদি পশ্চিমবঙ্গের ধরো সাপোজ আমি হাওড়া বা বর্ধমানের উপর যদি এরকম রক্সের দেখা যায়, যদি হিমবাহ ধরো হিমবাহের অ্যাক্টিভিটি কোনোদিন দেখা যাচ্ছে, ধরো হিমালয় থেকে এনেছে, এখন এই ধরনের গ্রানাইট তো আমাদের এখানে থাকার কথা না, ধরো হিমালয় থেকে নিয়ে আসে, তাহলে অন্য একটা জোনে যদি এগুলোকে জমা করে সেটাকে বলা হয় ইরাটিক্স। গ্লেসিয়াল সাইকেল অফ ইরোশন, এই কনসেপ্টটা দিয়েছেন ডেভিস 1899 এবং পরবর্তীকালে রেকটিফিকেশন হয়েছিল 1906 সালে। এই হচ্ছে তোমার গ্লেসিয়ার প্রসেস, তার ইরোশন, ডিপোজিশন এবং ফ্লুভিও গ্লেসিয়ান একসাথে পুরোটা কভার করে দিলাম। যদি কোশ্চেন এখান থেকে আসে, মানে সাধারণত এটা জানোই যে ফিজিক্যাল জিওগ্রাফি থেকে আসা কোশ্চেনের যে সংখ্যা এটা কম, যদি আসে এর বাইরে যাবে না। এবং ফ্লুভিও ডিপোজিট থেকে, ফ্লুভিও গ্লেসিয়াল ডিপোজিট থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নব কেটেল বা এসকার কেম, এসকার সবচেয়ে বেশি বার পড়েছে, মনে রাখবে ঝিকঝ্যাক লং ন্যারো রিজ, ওই রিজ কথাটা দেখলেই গ্লেসিয়াল ডিপোজিট অথচ রিজ, একদম ডেফিনেটলি অ্যান্সার হবে এসকার। সবচেয়ে বেশি বার পড়েছে এসকার। পিওয়াই কিউ ডিসকানশনের ডেট কালই রয়েছে, দেখা যাক কতটা এগোতে পারি। এই লং ন্যারো রিজ গুলোকেই বলা হয় এসকার। ক্লিয়ার? আর যদি কারো কোথাও ডাউট থাকে বলো, আমি রিপিট করছি, যদি কোথাও আবার বলতে হয় বা কনসেপ্ট ক্লিয়ার না হয় তো বলো, আমি রিপিট করে দিচ্ছি।